হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে বলো? আইসিটি চ্যাপ্টার 4 এর লেকচার 2 এর বাকি অংশে সবাইকে স্বাগতম। যারা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো সবাই বলো তোমরা কেমন আছো, পড়াশোনা কেমন চলতেছে। আমাদের অধ্যায় 4-এ জাস্ট একটা টপিক বাকি ছিল, টেবিল। মনে আছে কার কার? একটু বলো তো। আজকে ক্লাসে আমরা টেবিল পড়ব। আমরা ইতিমধ্যেই ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল, এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সবগুলা টপিকই কভার করে ফেলছি। জাস্ট একটা টপিকই বাকি, সেটা আমরা আজকে ক্লাসে কভার করে ফেলবো। আজকে ছোট একটা ক্লাস হবে, 1 ঘন্টার ক্লাস। আশা করি 1 ঘন্টার মধ্যেই কভার হয়ে যাবে। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। কম্প্যাক্ট সিরিজ বই কবে থেকে সিঙ্গেল সাবজেক্ট কেনা যাবে? আশা করতেছি আর 7-8 দিনের মধ্যে, ডিসেম্বরের 10 তারিখের পর থেকেই আশা করি অর্ডার করতে পারবা। হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? মাহমুদুল হাসান, মুস্তাকিম, আশামণি, নাদিয়া, মুস্তারি, মইনুল, পরাণ। ওকে, ঠিক আছে, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আগে একটু বলো, যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, তোমরা আগের অংশটুকু কমপ্লিট করে আসছো, একটু বলো তো। গত ক্লাসে আমরা টেবিলের আগ পর্যন্ত পড়ছিলাম, মনে আছে? লিস্ট বানানো। গত ক্লাসে আমরা শেষ করছিলাম অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এবং বাড়ির কাজ করতে বলছিলাম। কে কে বাড়ির কাজ করছিলা বলো তো। টোটাল 5টা বাড়ির কাজ করতে বলছিলাম, নিজে নিজে প্রশ্ন লিখে। কে কে 5টা বাড়ির কাজ করছো এবং মিলাইতে পারছো? যারা যারা মিলাইতে পারছো তোমরা বলো, নিজের উপর কনফিডেন্স পাচ্ছো যে ভাই লিস্ট, ইমেজ কিংবা হাইপার লিঙ্ক, গত ক্লাসে যে 3টা টপিক পড়ছি, হাইপার লিঙ্ক, ইমেজ অ্যাড করা, তারপর হচ্ছে লিস্ট, যে কোনো টাইপের প্রশ্ন আসলে পারবা? একটু বলো, পারবা? আর আজকে ক্লাসে আমরা টেবিল টপিকটা কমপ্লিট করব। তো এই অধ্যায় থেকে যখন সৃজনশীল প্রশ্ন হয়, মিক্স করে আসে, ধরো টেবিলের সাথে লিস্ট মিক্স করা বা টেবিলের মধ্যে ইমেজ মিক্স করা, মিক্স করে আসবে। তো গত ক্লাসে যতটুকু পড়াইছি, যদি অতটুকু বুঝে থাকো তাইলে মোর দেন এনাফ, আজকে ক্লাসটা আরো সহজ লাগবে। ঠিক আছে, আজকে ক্লাসে আমরা শিখবো, রেডি? এই সবাই রেডি বলো, সবাই রেডি, স্টেডি, গো। শুরু করব? হ্যাঁ, শুরু করতেছি। এখন আমরা এসটিএমএল এর মাধ্যমে কিভাবে একটা টেবিল বানাইতে হয় সেটা শিখবো। তোমরা কি টেবিল চেনো? হ্যাঁ, এই যে এরকম টেবিল দেখছো না? ধরো এই যে এরকম টেবিল চেনো না এমন কেউ আসো? বলো তো। ধরো এই যে যেগুলোকে বলে টেবিল তৈরি করা, বলো তো। এই যে আমি টেবিলটা বানাইলাম, এই টেবিলে কয়টা সারি কয়টা কলাম বলো। এই যে একটা টেবিল বানাইলাম, বলো এই টেবিলে কয়টা সারি কয়টা কলাম? তোমরা কি সারি কলাম চেনো? বাম থেকে ডানে এগুলোকে বলে সারি। এই যে 1টা 2টা 3টা সারি, রো। সারি ইংলিশ হচ্ছে রো। এখানে 3টা সারি। আর কলাম কয়টা? একটা উপর থেকে নিচে, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি যে এখানে একটা টেবিল লিখছি, এই টেবিলটার 3টা সারি 4টা কলাম। তো এখানে বিভিন্ন ডাটা থাকতে পারে, ধরো থাকতে পারে এ বি সি। টেবিলের মধ্যে বিভিন্ন ডাটা থাকতে পারে, ধরো এ বি সি ডি। তারপরে ধরো থাকতে পারে 1 2 3 4। তারপরে ধরো থাকতে পারে কত, 5 6 7 8, কিছু একটা থাকতে পারে এরকম। পরে ডাটা ইনপুট দিতে হবে। তো এই টাইপের জিনিসপত্র তোমাকে এইচটিএমএল দিয়ে বানাইতে হবে। এটা হচ্ছে একটা টেবিল যার 3টা সারি 4টা কলাম এবং এখানে বিভিন্ন ডাটা দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। তো টেবিলের ক্ষেত্রে 2টা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে দেখো। একটা হচ্ছে, এটা হচ্ছে টেবিল রো, টেবিল রো। আচ্ছা বলো তো, শোনো, আমরা যখন একটা টেবিল বানাবো, বলো তো টেবিলের ট্যাগের নাম কি হওয়া উচিত? আগে বলো, ওয়েট ভাইয়া, টেবিল বানানোর জন্য যে ট্যাগটা ইউজ করব তার নাম কি হওয়া উচিত? টেবিল ট্যাগ নাকি? ধরো টেবিল বানানোর জন্য যে ট্যাগ, সেটা কি? টেবিল ট্যাগ। টেবিল বানানোর জন্য যে ট্যাগ, সেটার নাম কি হওয়া উচিত বলো? সেটার নাম হওয়া উচিত টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ। এই যে মাঝখানে থাকবে, তুমি কিছু একটা যা লিখতে চাও সবকিছু মাঝখানে, টেবিল ট্যাগ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো টেবিলের যে সারি, টেবিলের সারি, টেবিল রো, এটার ট্যাগের নাম কি হওয়া উচিত বলো? ধরো এখানে টেবিলের সারি আছে, কলাম আছে, কলাম আলাদা করে চিন্তা করতে হবে না। তুমি সারির মধ্যে ডাটা ইনপুট দিবা,
অটোমেটিক কলাম আসতে থাকবে। বলো টেবিলের যে সারি এটার নাম কি উচিত? টেবিল রো। দেখো টেবিল রো, টেবিল রো, প্রথম অক্ষর টি, এটা আর, টি আর টেক, কি ট্যাগ? টি আর টেক। তাহলে অবশ্যই এটা যখন লিখবা তখন মাঝখানে তো কন্টেন্ট থাকবে, ধরো ডট 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 টি আর। তো টেবিলের মধ্যে সারি বরাবর যখন তুমি ডাটা ইনপুট দিবা সেটা ট্যাগ হচ্ছে কি? টেবিল রো। ট্যাগ হচ্ছে টেবিল রো। আর টেবিল কলাম আলাদা করে উল্লেখ করতে হবে না, কারণ তুমি যখন, আচ্ছা আমাকে বলো তো, তুমি যখন টেবিলের রো এর মধ্যে একটা করে ডাটা ইনপুট দিতে থাকবা সেটা অটোমেটিক একটা করে কলাম হতে থাকবে না ভাইয়া? তুমি শুধু সারি নিয়ে কাজ করবা, টেবিল তুমি যখন লিখবা তুমি শুধু সারি নিয়ে কাজ করবা, কলাম অটোমেটিক আসবে। আচ্ছা এবার বলো, ধরো এই যে টেবিল রো, এখানে মধ্যে টোটাল ডাটা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা ডাটা ইনপুট দিতে হবে, বলো তো। তাহলে টেবিলের মধ্যে ডাটা ইনপুট দেওয়ার জন্য কোন ট্যাগ ইউজ করা উচিত? টেবিল ডাটা। বলো টেবিলের মধ্যে ডাটা ইনপুট দিবা, ডাটা ইনপুট দেওয়ার জন্য কোন ট্যাগ? টেবিল ডাটা, টিডি। টিডি খেয়াল করে দেখো, টেবিল ডাটা, রাইট, টেবিল ডাটা। যখন ডাটা ইনপুট দিবা এটাকে নাম কি উচিত? টিডি ট্যাগ। টিডি ট্যাগ খেয়াল করে দেখো তো, টিডি ট্যাগ শুরু, টিডি ট্যাগ ক্লোজ, এরকম ভাবে থাকবে। আপাতত খালি দেখো, এই নামগুলো খুবই সহজ, এই নামগুলো জাস্ট একবার দেখলেই মনে থাকবে। এই যে ধরো এটা হচ্ছে টেবিল রো, আর টেবিল ডাটা কেমন হবে? এই যে এরকম টেবিল ডাটা ট্যাগ, মাঝখানে কন্টেন্ট থাকবে, তারপর টেবিল ডাটা ক্লোজ। মোটামুটি এগুলা দিয়ে আমাদের কাজ চলে যাবে। দেখো টেবিল বানানোর জন্য টেবিল ট্যাগ, টেবিল রো, টেবিলের সারি বরাবর, সারি বরাবর যে কোনো কিছু তুমি যদি বসাইতে চাও, সারি বরাবর যা কিছু ইনপুট দিতে চাও সেটা কি? টেবিল রো ট্যাগের মধ্যে নিতে হবে। এবং যখন এটা ডাটা তুমি ইনপুট দিবা টেবিল রো এর মধ্যে যে কোনো ডাটা, তুমি ধরো এখানে এখানে চারটা ডাটা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই ডাটা ইনপুট দেওয়ার জন্য কি? টেবিল ডাটা ট্যাগ। আচ্ছা এবার তুমি একটা জিনিস বলো তো, ওয়েট, শুরুতে নর্মালি যেটা হয় একটা টেবিলের যে মেইন প্রথম যে রোতে ডাটাগুলো থাকে এগুলো কি কাইন্ড অফ হেডিং ডাটা না? হেডিং না? একটু বলো তো নর্মাল সেন্সে। ধরো এগুলো কি সবগুলো একই টাইপের না? হেডিং। দেখো একটা জিনিস ভালো মতো বুঝছো, তুমি একটা টেবিলে যখন প্রথম সারিতে নামগুলা লিখবা এটা তো আসলে হেডিং গুলা, যে ধরো এটার আন্ডারে কতগুলা ডাটা আছে, এটার আন্ডারে কতগুলা ডাটা আছে, এটার আন্ডারে, তাই না ভাইয়া? নর্মালি যেটা হয় প্রথম রোতে যেটা থাকে সেটা কি থাকে? হেডিং থাকে। তো এটা প্রথম রোতে, এটা প্রশ্ন যখন দিবে তোমাকে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তুমি দেখে বুঝতে পারবে, আইদার সেটা একটু মোটা করে থাকে হেডিং গুলা, বা একটু বোল্ড করে থাকে। তো নর্মালি ধরো এটা হচ্ছে হেডিং, তো হেডিং এর জন্য কোন ট্যাগ ইউজ করা উচিত বলো? টেবিল হেডিং। শোনো এটা কিন্তু মুখস্থ না, পরীক্ষায় দেখবা যে সেটা হেডিং আকারে আছে না নর্মাল আকারে আছে। যদি নর্মাল আকারে থাকে তাহলে নর্মাল, নর্মাল ধরো টেবিল রো নিবা, বা টেবিল ডাটা নিবা, টেবিল ডাটা নিবা। আর যদি মানে টেবিল রো তো নিবাই, মানে তখন টিডি নিবা, টেবিল ডাটা। আর যদি হেডিং আকারে থাকে, প্রথমটা হেডিং মোটা করে, তখন কি নিবা? হেডিং থাকলে টেবিল, দেখো হেডিং থাকলে আইএনজি, যদি হেডিং থাকে তাহলে নিবা টেবিল হেডিং, টেবিল হেডিং ট্যাগ, টিএইচ, টেবিল হেডিং ট্যাগ, বুঝছো? যদি দেখো যে প্রথমে কি আছে, একটু মোটা করে আছে, একটু মোটা করে আছে মানে হেডিং আকারে আছে, তখন তুমি নর্মাল টিডি না নিয়ে নর্মাল টিডির মধ্যে নিলে কিন্তু সেটা নর্মাল সিম্পল লেখা আসবে। আর টেবিল হেড, এখানে ডট ডট দিয়ে টেবিল হেডের মধ্যে নিলে কি হবে? সেটা একটু মোটা করে আসবে, এই টেবিল হেড, হেডিং। যখন আমার হেডিং লাগবে, ঠিক আছে, এগুলো প্রশ্ন দেখে বুঝতে পারবা। প্রশ্নে যদি সবগুলা নর্মাল আকারে থাকে তখন সবগুলো তুমি টিডি নিবা, আর যেটা একটু বড় আকারে থাকবে নর্মালি প্রথমটাই, তো প্রথম রোয়ের যে ডাটাগুলা, প্রথম রোয়ের ডাটাগুলাই তো কি আকারে থাকে? ম্যাক্সিমাম ক্ষেত্রে হেডিং আকারে থাকে, একটু মোটা করে থাকে। বোঝা গেল? ঠিক আছে, ফাইন। আপাতত আর এর বাইরে কোনো ট্যাগ লাগবে না। বলো তো এই ট্যাগগুলো মনে থাকবে কিনা? টেবিল তৈরিতে মোটামুটি ট্যাগ এইগুলাই, টেবিল তৈরিতে মোটামুটি ট্যাগ এইগুলাই, একটু বলো মোটামুটি ট্যাগ এইগুলাই। একটু দেখো যে আমরা যখন একটা টেবিল বানাইতে চাইবো সবার আগে আমার ট্যাগ লাগবে টেবিল ট্যাগ। যা কিছু লিখবা সবকিছু টেবিল ট্যাগের মধ্যে, তাহলে একটা টেবিল বানানো হয়ে যাবে। তারপর টেবিলের সারি বরাবর তুমি যা কিছু ইনপুট দিতে হবে সেটা নিতে হবে টেবিল রো, এই ট্যাগের মধ্যে। তারপর তুমি প্রত্যেকটা রো এর মধ্যে যে কোনো একটা ডাটা ইনপুট দিতে চাও, ধরো এই যে এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, প্রত্যেকটা ডাটার জন্য কি নিতে হবে? টেবিল ডাটা ট্যাগ। আর যদি সেই ডাটাটা নর্মাল ডাটা না হয়ে হেডিং হয়, যে ভাই নর্মাল ডাটার জন্য তো টিডি ট্যাগ নিব, কিন্তু সেই ডাটা যদি একটু বড় হয় মানে হেডিং আকারে থাকে, যেটা প্রথম ক্ষেত্রে থাকে, তখন সেটাকে আমরা কি নেব? টেবিল হেডিং, টেবিল হেডিং।
ঠিক আছে? আচ্ছা ওয়েট, আস্তে ধীরে, অত হাইপার হওয়ার কিছু নাই, এগুলো একদম এত সহজ, এই টপিকটা এত সহজ যে তুমি নিজেই অবাক হয়ে যাবা যে কিরে ভাই এত সহজ কেন, এত সহজ কেন। তোমার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ধরো ধরো আমি একদম সিম্পল একটা টেবিল আগে আঁকাই, ওয়েট, ধরো একদম সিম্পল, দেখো ধরো অভি, এটা ধরো দত্ত, এটা তুষার। ধরো অভি ধরো একটা পরীক্ষায়, কোন পরীক্ষা, আচ্ছা এটা ধরো একটা পরীক্ষায় পেয়েছে 90, একটা পরীক্ষায় 95, আর একটা পরীক্ষায় 99। ধরো এটা কোন একটা পরীক্ষা, বাংলা পরীক্ষা। আপাতত আমি দুইটা দিয়েই বুঝাই, মানে আর বেশি বড় করার দরকার নাই। ওয়েট, তারপরে ধরো অন্য আরেকটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট নাম আপাতত দরকার নেই, একদম সিম্পল রেখে প্রথমটা বোঝাই। ধরো 90, 95, 99 পাইছে। তারপর আরেকটা পরীক্ষায় অভি পাইছে ধরো 95, দত্ত পাইছে 90, তুষার পাইছে ধরো 92। এরকম একটা টেবিল হইতে পারে না? বলো, একটা টেবিল হইতে পারে না এরকম, যে একটা পরীক্ষার রেজাল্ট কার্ড, বলো হইতে পারে কিনা? হইতেই তো পারে, অসুবিধা কি? ইচ্ছা মতো একটা রেজাল্ট কার্ড, কোন সাবজেক্টের রেজাল্ট কোনটা তোমার বোঝার দরকার নেই, আপাতত খালি ধরে নেওয়া যা আছে, একদম সিম্পল একটা টেবিল। আচ্ছা এখন তুমি খেয়াল করে দেখো, ধরো এই যে টেবিলটা, তুমি দেখতেছো যে এখানে সব কিছু নর্মাল ডাটা। এই যে প্রথম যে রো, ধরো এটার মধ্যেও কোনো বোল্ড আকারে নাই, কিছু নাই, ধরো এটা হেডিং আকারে নাই, মানে মোটা করে নাই, সবগুলার সাইজ একই রকম। তো ধরো তোমাকে আমি সবগুলার সাইজ একই রকম দেখে বোঝাই। এবার দেখো এটা একটা টেবিল। আচ্ছা ওয়েট, ধরো টেবিলের উপর এটা নর্মালি ক্যাপশন থাকে না? এই টেবিলের উপরে একটা ক্যাপশন থাকে নাকি থাকে না? নর্মালি থাকে তো। এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, যদি থাকে তুমি দিবা, যদি না থাকে দিবা না। ধরো আমি এটার নাম দিলাম ধরো যে রেজাল্ট, যে এই টেবিলটার নাম হচ্ছে রেজাল্ট। এটা পরীক্ষায় যদি টেবিলের উপরে ক্যাপশন থাকে তুমি দিবা, না থাকলে দিবা না। এবার আসো শুরুতে দেখো, ওয়েট, আমরা যা কিছু লিখবো সবকিছু কোন ট্যাগের মধ্যে বলো? আমরা যা কিছু লিখবো সবকিছু কোন ট্যাগের মধ্যে, ভালো মতো বুঝো। আমরা যা কিছু লিখবো সবকিছু বডি ট্যাগের মধ্যে। তো বডি ট্যাগের মধ্যে শুরুতেই কি আছে দেখো, টেবিল আছে, কি নিতে হবে? টেবিল ট্যাগ, টেবিল ট্যাগ ক্লোজ। দেখো যা কিছু লিখবো সবকিছু কিন্তু টেবিল ট্যাগের মধ্যে, ভালো মতো বুঝছো। এখানে একটা কি বানাইতে হবে? টেবিল। তো যা কিছু লিখবো সবকিছু কিসের মধ্যে লিখবো? টেবিল ট্যাগের মধ্যে। এইবার শুরুতেই দেখো যদি কোনো ক্যাপশন থাকে, টেবিলের যদি কোনো ক্যাপশন থাকে তাহলে ক্যাপশন লিখবা, যদি না থাকে লিখতে হবে না। তো এখানে আমি একটা ক্যাপশন দিয়ে দিছি রেজাল্ট, তো তুমি ক্যাপশন লিখো। ক্যাপশনটা নিবা ক্যাপশন ট্যাগের মধ্যে, ক্যাপশন, ক্যাপশন ট্যাগের মধ্যে রেজাল্ট, এটাকে বলে টেবিলের ক্যাপশন, ক্যাপশন ট্যাগ ক্লোজ। দেখো এটা প্রশ্নে থাকলে লিখবা, না থাকলে না লিখলেও চলবে। এইবার বলো আমাকে এখানে টেবিল রো আছে কয়টা বলো? ভাই আমরা ডাটা ইনপুট দিব টেবিল রো বরাবর, আমরা কলাম বরাবর নিব না, আমরা রো বরাবর যাইতে থাকবো, অটোমেটিক কলাম তৈরি হতে থাকবে। আগে বলো এখানে টেবিল রো কয়টা আছে, একটু ওয়েট শোনো ভাইয়া। আমরা যখন ডাটা ইনপুট দিব একটা টেবিলে, যখন আমরা ডাটা ইনপুট দিব আমরা ইনপুট দিব রো বরাবর। তো বলো এই যে একটা রো, এই রো এর জন্য কোন ট্যাগ নিব বলো? এই প্রথম রো এর জন্য ধরো এই যে টিআর ট্যাগ, টেবিল রো, টেবিল রো। এবার এটার মধ্যে ডাটা আছে কয়টা বলো? ভাইয়া প্রত্যেকটা ডাটা একটা করে কলাম তৈরি করবে, তোমার আলাদা করে কলাম রেডি করতে হবে না, অটোমেটিক কলাম ক্রিয়েট হবে। আমি টেবিল রো নিচ্ছি, বলো এখানে ডাটা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তো তিনটা টেবিল ডাটা। এখন তুমি যদি দেখো এটা নর্মাল ফন্ট, নর্মাল লিখা, তাহলে তুমি টেবিল ডাটা নিবা। আর যদি দেখো এটা হেডিং, হেডিং, তাহলে হেডিং নিবা। ওয়েট আগে দেখো ভাই, পরে দেখাচ্ছি। ধরো আগে টেবিল ডাটা, আগে নর্মাল দাও। ধরো টেবিল ডাটা প্রথমটা হচ্ছে অভি, টেবিল ডাটা ক্লোজ। আগে লেখো প্রথমটা দেখো, তারপর আরেকটা টেবিল ডাটা দত্ত, আরেকটা টেবিল ডাটা তুষার, শেষ।
প্রথম রো এর কাজ শেষ। তো প্রথম রো এর কাজ যেহেতু শেষ, তাহলে প্রথম রো এর ট্যাগ ক্লোজ করে দেই। তুমি নিচেও লিখতে পারো, বাট এখানে তো জায়গা কম, এটা এখানে ক্লোজ করি। দেখো জায়গা নাই, এখানে ক্লোজ করে দিই। দেখো ভাইয়া, প্রথম টেবিল রো এর কাজ শেষ। প্রথম টেবিল রো এর কাজ যেহেতু শেষ, তাহলে প্রথম টিআর ট্যাগটা আমরা কি করে দিছি? ক্লোজ করে দিছি। একটু জায়গা কমাই। দেখো প্রথম টিআর ট্যাগটা আমরা এখানে ক্লোজ করে দিছি। কে কে বুঝছো বলো? একটু শোনো, তুমি যদি দেখো যে প্রথম যে রোটা আছে এটার লেখাগুলো নর্মাল ফন্ট, যে বেশি বড়ও না মোটাও না, বাকিগুলোর সমান, তখন তুমি টেবিল ডাটাই নিবা। আর যদি দেখো প্রথম ফন্টগুলো মোটা আছে, মোটা টেবিল হেড, তাহলে তুমি নিবা একটা টেবিল হেড টিএইচ 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 টিএইচ। এটা পরে দেখতে পারো, অসুবিধা নেই। তুমি আগে নর্মাল সিস্টেমটা বোঝো, নর্মাল সিস্টেমটা বোঝো, পরে ওই মোটা থাকলে টেবিল হেড, যদি মোটা থাকে খেয়াল করে দেখো ভাই, এগুলো খুবই সহজ জিনিস। যদি তুমি দেখো হেডিং আকারে আছে, মোটা আকারে আছে, তাহলে তুমি টেবিল হেড নিবা। নর্মাল থাকলে টেবিল ডাটা, সব কিছু তুমি আগে নর্মাল ধরে শিখো, তারপর যেখানে টেবিল মানে যেখানে মোটা থাকবে ওটা তুমি টেবিল হেড নিয়ে নিও। ঠিক আছে কিভাবে? ওয়েট, প্রথম রো এর কাজ কমপ্লিট। এবার দ্বিতীয় রো কপি করি। ওয়েট, তোমরা তো কপি করতে পারবে না, তোমরা খালি লেখো। দেখো ওয়েট, কপি করে নিলাম, সেম সেম জিনিস, হুবহু সেম। খালি এইবার প্রথমটা 90, পরেরটা 95, পরেরটা 99। দেখো 90 95 99 শেষ। দেখো 90, প্রথমটা 90, পরেরটা 95, তারপরটা কত? 99 শেষ। এই বুঝতেছো? টেবিল বানানো ছেলের হাতের মোয়া, এমন মজা লাগবে মনে হবে আই সর্বনাশটা করছে। এত সহজ কেন? বিশ্বাস না হলে দেখতে থাকো, আরেকটু পরে মনে হবে যে ভাই আসলেই এত সহজ। আমি তো ভাবছিলাম কিছু না একটু কঠিন থাকবে, বা কিছু একটা অ্যাটলিস্ট থাকবে যেটা একটু ঝামেলার। আসলে কিচ্ছু ঝামেলার নেই। দেখো তাহলে বলো তো পরেরটা কি হবে? কে কে নিজে নিজে বুঝে ফেলছো বলো পরেরটা কি হবে? জাস্ট আরেকটা টেবিল রো কপি করি, আরেকটা টেবিল রো কপি করে বসায় দাও। প্রথম ডাটাটা কি? 95 90 92, 95 90 92 শেষ। এইবার তুমি HTML অনলাইন এডিটর বাইর করো, HTML অনলাইন এডিটর বাইর করে চেক করো, দেখবা সুন্দর মতো এটা চলে আসবে, সুন্দর মতো এটা চলে আসবে। একটু দেখো, একটু খেয়াল করে দেখো কে কে বুঝছো, একটু খেয়াল করে দেখো কে কে বুঝছো। দেখো একটু খেয়াল করে দেখো, একটু কে কে বুঝছো। হ্যাঁ, রো স্পেন কলাম স্পেন একটু পরে পড়বো, আগেই তো না, প্রথমে তো আগে বেসিকটা শিখতে হবে না। যে কমেন্ট করছো ভাইয়া রো স্পেন কি, একটু পরেই দেখতেছি। আগে এইটা বুঝছো কিনা বলো, এইটা বুঝছো কিনা বলো, এইটা বুঝছো কিনা বলো। ঠিক আছে, এইবার তুমি যদি ধরো এইটাকে HTML অনলাইন এডিটরে লিখো, লিখার পরে দেখবা এখানে একটা জিনিস কনফিউশন হয়ে পড়বা। কি জানো? দেখবা এই টেবিলটার সাথে এই টেবিলটার একটা গ্যাপ হয়ে গেছে। তুমি যখন HTML অনলাইন এডিটরে লিখবা, লিখার পরে আমি তোমাকে ধরো দেখাই, ধরো এটা একটু দেখাই, প্রথমটা একটু দেখাই, একটু দাঁড়াও, প্রথমটা দেখাই। হ্যাঁ তোমরাও করো, আসো, তোমরাও আসো, আমরা লিখি। প্রথমটা একটু দেখি, প্রথমটা একটু দেখি, না দেখে চলে গেলে আসলে কনফিউশন থেকে যাবে। চলো একটা প্রথমটা দেখে যাই, প্রথমটা আসো দেখে যাই। রেডি? সবাই রেডি বলো। কি হইলো, নেট নাই নাকি? আচ্ছা হ্যাঁ আসছে। ওয়েট, দেখো প্রথমটা একটু দেখি। চলো প্রথমে কি, এই যে বডির মধ্যে ধরো টেবিল টেক, বডির মধ্যে টেবিল টেক, বডির মধ্যে টেবিল টেক লিখো। এই যে টেবিল টেক নিলাম, কন্ট্রোল সি, মাঝখানেগুলো বাদ দিয়ে দেই। তোমরা ট্রাই করতে পারো অথবা দেখতে থাকো। কন্ট্রোল ভি, এখানে টেবিল ট্যাগ ক্লোজ। হ্যাঁ দেখো, তাহলে টেবিল ট্যাগের মধ্যে যা কিছু লিখবো টেবিল ট্যাগের মধ্যে। ধরো আপাতত আমি কোনো ক্যাপশন লিখলাম না, বা চাইলে লিখতে পারো, আমি জায়গা মানে একটু সময় বাঁচানোর জন্য ক্যাপশন লিখলাম না ধরো। তাহলে প্রথমে কি আসবে? প্রথমে আসবে একটা টেবিল ট্যাগের মধ্যে একটা টিআর ট্যাগ, একটা টিআর ট্যাগ, টেবিল রো, টেবিল রো। এরপরে কি? টেবিল ডাটা। আগে টেবিল ডাটা দিয়ে দেখাই, পরে হেডিংও দেখাচ্ছি। টেবিল ডাটা, টেবিল ডাটার মধ্যে কি আসবে? ওভি, ওভি, টেবিল ডাটা ক্লোজ, টেবিল ডাটা ক্লোজ। এবার কপি করে বসাই। এবার কপি করতে থাকি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এটা হবে দত্ত, পরেরটা তুষার, দত্ত, পরেরটা তুষার, তুষার। এরপরে প্রথম টিআর টেক ক্লোজ, প্রথম টেবিল রো, প্রথম টেবিল রো ক্লোজ। এখানে ক্লোজ করে দিলাম। হ্যাঁ আচ্ছা, এরপরে নাম্বার কত কত ছিল?
প্রথমটা ছিল 90 95 99, 90 95 99, কপি করে নিই। একটা টেবিল রো, দেখো প্রথম টেবিল রোটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এন্টার দিয়ে একটু স্পেস দিয়ে বোঝার সুবিধার্থে আবার লিখি 90 95 99, 90 90 95 95 99। আবার কপি করে নিই, এটা কপি করে আরেকটা টেবিল রো, আরেকটা টেবিল রো, আরেকটা টেবিল রো, সেটার নাম্বার কত ছিল? 95 90 92, 95 90 92, 90 92। এইবার একটা জিনিস একটু কনফিউশনে পড়বা তোমরা, ওয়েট, আগে তোমাকে একটু লোড দিয়ে দেখাই, রান। দেখো এই টেবিল কই, কি ব্যাপার? টেবিলে তো আসে নাই। আমি কি টেবিল নিতে ভুল করছি কোথাও? বডির মধ্যে টেবিল ট্যাগ ক্লোজ, এই ঘটনা কি? টেবিল ট্যাগ নিয়ে আর টেবিল ট্যাগ ক্লোজ করি নাই, টেবিল ট্যাগ নিয়ে আর টেবিল ক্লোজ করি নাই, বলো কি ঝামেলা হয়েছে বলো তো শুনি। বলো বলো কি ঝামেলা হয়েছে? বর্ডার দিতে হবে, খেয়াল করে দেখো ভাইয়া, তুমি কিন্তু এখানে বর্ডার দাও নাই, দেখো এটা টেবিল আকারেই শো করতেছে, টেবিল আকারেই শো করতেছে, কিন্তু বর্ডার দেও নাই। এখানে একটা বর্ডার দিতে হবে, কোথায় জানো? দেখো সে কিন্তু টেবিল আকারেই শো করছে, একটু খেয়াল করে দেখো, এই যে এই পর্যন্ত, কই এই যে দেখো সে কিন্তু টেবিল আকারেই শো করছে, কিন্তু লাইন টানে নাই। লাইন টানে নাই কেন জানো? তুমি বর্ডার উল্লেখ করো নাই, বর্ডার বলে দিতে হবে। তো বর্ডারটা কোথায় বলতে হয় বলো? একটা ট্যাগের মধ্যে এক্সট্রা ইনফরমেশন কোথায় দিতে হয়? দেখো ডাটাগুলা কিন্তু সে টেবিল আকারেই লিখছে, কিন্তু কোনো বর্ডার দেয় নাই, এটার জন্য এক্সট্রা ইনফরমেশন লাগবে। ট্যাগের মধ্যে এক্সট্রা ইনফরমেশন এটাকে কি বলে বলো? এই কথা বলো, ট্যাগের মধ্যে এক্সট্রা ইনফরমেশন এটাকে কি বলে? এটাকে বলে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মনে আছে? অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়? স্টার্টিং ট্যাগে, এই যে টেবিল দেখো, এই যে স্টার্টিং ট্যাগ, এর লিখবা বর্ডার, বর্ডার ইকুয়াল টু, মনে আছে কেমনে লিখতে হয় অ্যাট্রিবিউট? বর্ডার ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে দিলা 1, 1 দেও। এইবার রান করো, দেখো এই যে চলে আসছে। যদি 2 দেও, কেউ ধরো বর্ডার দিল 2, তাহলে একটু মোটা হবে, কেউ ধরো বর্ডার দিল 5, আর একটু মোটা। আমরা নর্মালি 1ই দিব, দেখো এত বেশি মোটা তো লাগে না। আমরা যখন দাগটা নিই, আমরা কি এত বেশি মোটা দিই নাকি? এত বেশি মোটা দিই না, আমরা নর্মাল 1 দিই। এই দেখো বর্ডার উল্লেখ করে দিতে হবে, কে কে বুঝছো কথা? এই দেখো টেবিল বর্ডার ইকুয়াল টু 1, তো আমরা যদি বর্ডারটা উল্লেখ করে না দেই, তাহলে কিন্তু টেবিল আকারে থাকবে লেখাগুলা, কিন্তু লাইনগুলা থাকবে না। আমরা অলওয়েজ এই অ্যাট্রিবিউটটা, যখনই আমরা কোনো টেবিল ট্যাগ নিব, দেখো যখনই আমরা কোনো টেবিল ট্যাগ নিব, অলওয়েজ আমরা বর্ডার 1, কোনো কিছু উল্লেখ করা নাই মানে অলওয়েজ বর্ডার 1। তুমি চাইলে 2 3 4ও দিতে পারো, বাট অত মোটা ইউজ করা হয় না। এইবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই যে টেবিলটা আসছে, প্রত্যেকটা ডাটার মধ্যে পরে দেখো একটা গ্যাপ আছে। এই আমরা যখন নিজেরা টেবিল বানাই, আমরা কিরকম গ্যাপ দেই দেখো তো। দেখো 90 একটা বক্সের মধ্যে চলে আসছে, এরপরে 95 আলাদা, 99 মাঝখানে একটু গ্যাপ। তোমরা আমাকে বলো, আমরা যখন একটা টেবিল বানাই, আমরা কি পাশাপাশি দুইটা ডাটার মধ্যে এরকম বক্স দেই, আলাদা করি? ভাই অত সময় আমাদের আছে? তুমি নর্মাল সিম্পল টেবিল চিন্তা করো, আমরা জাস্ট একটা দাগ দিই, যেরকম আমাদের বড় টেবিলগুলো থাকে, জাস্ট এই যে এরকম, এইরকম মাঝখানে আলাদা করে আবার বক্স, মানে গ্যাপ, প্রত্যেকটা টেবিল ডাটার সাথে আরেকটা গ্যাপ, এরকম তো গ্যাপ থাকে না। তো এই গ্যাপগুলো, এগুলোকে বলে সেল, প্রত্যেকটা সেল, এটাকে একটা সেল বলে, এটা একটা সেল, এটা একটা সেল। তো পাশাপাশি সেলের মধ্যে কি থাকে না? স্পেস থাকে না, এটাকে বলে সেল স্পেসিং। এটাও কোথায় লিখতে হবে? এই যে অ্যাট্রিবিউট, এখানেই স্টার্টিং ট্যাগের মধ্যে আবার অ্যাট্রিবিউট। দেখো এই যে তুমি একটা অ্যাট্রিবিউট লিখছো বর্ডার, একটা অ্যাট্রিবিউট লিখছো বর্ডার, আবার আরেকটা অ্যাট্রিবিউট লিখবা সেল স্পেসিং, লিখো সেল স্পেসিং, সেল স্পেসিং, সেল স্পেসিং কত? ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে 0 দিবা, ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে 0, মানে পাশাপাশি দুইটা সেলের মধ্যে কোনো স্পেস থাকবে না। এই যে দেখো কাজ হয়ে গেছে, বুঝছো কথা? দেখো তো ভাইয়া, যখনই তুমি কোনো একটা টেবিল বানাবা, প্রথম টেবিল ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটটা মুখস্থ করো। যে কোনো টেবিল যখনই তুমি লিখবা, অলওয়েজ স্টার্টিং ট্যাগের মধ্যে বর্ডার দিবা 1, সেল স্পেসিং দিবা 0। এটা মুখস্থ করে ফেলো যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, বর্ডার 1, সেল স্পেসিং 0। এটা প্রশ্নে কিছু বলা থাকুক না থাকুক, তোমাকে যখনই দেখবা বলছে একটা টেবিল বানাও, এটা মুখস্থ করো যে প্রত্যেকটা টেবিল, যখনই আমরা কোনো টেবিল বানাবো, শুরুতে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর একদম শেষে তো ক্লোজিং ট্যাগ দিতে হবে। তো স্টার্টিং ট্যাগের মধ্যে কি দিতে হয়? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট অবশ্যই স্টার্টিং ট্যাগে থাকতে হয়। তো প্রথমটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট, বর্ডারটা আমরা 1 দিব,
2 দিলে আরেকটু মোটা হবে, 3 দিলে আরেকটু মোটা, বাট নর্মালি আমরা 1 ইউজ করি। তারপর সেল স্পেসিং মানে হচ্ছে পাশাপাশি দুইটা সেলের মধ্যবর্তী ডিস্টেন্স থাকবে না। তো এখন খেয়াল করে দেখো, যখনই তুমি কোনো টেবিল লিখবা ভাইয়া, যখনই তুমি কোনো টেবিল লিখবা, এইটা অটোমেটিক লিখে ফেলবা কি, যে বর্ডার ইকুয়াল টু 1, বর্ডার ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে 1, তারপরে সেল স্পেসিং ইনভার্টেড কমার মধ্যে কত, 0, সেল স্পেসিং ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে 0। বলো তো এই কথাটা কার কার মনে থাকবে? যে কোনো টেবিল, এটা আলাদা করে কিছু না বললেও। এবার তোমাকে ক্যাপশনটাও দেখাই দিই। ধরো এখানে ক্যাপশন বলছে কি, রেজাল্ট। ক্যাপশন কি বলছে? ক্যাপশন হচ্ছে রেজাল্ট। দেখো ক্যাপশনটাও তোমাদেরকে দেখাই, চলো। টেবিলের পরপরই তুমি কি নিবা? ক্যাপশন নিবা, ক্যাপশন, TION, ক্যাপশন নিবা, ক্যাপশন ট্যাগ স্টার্ট, ক্যাপশন ট্যাগ ক্লোজ করবো এখানেই, কন্ট্রোল V, এই যে ক্লোজ, মাঝখানে লিখলাম ধরো রেজাল্ট, মাঝখানে কি লিখলাম? রেজাল্ট। এই দেখো রেজাল্ট চলে আসছে। কে বুঝছো ক্যাপশনের ঘটনাটা? বুঝছো? নরমালি শোনো, নরমালি পরীক্ষার প্রশ্নে ক্যাপশন দেওয়া থাকে না। এখন তুমি চাইলে দিতে পারো। ধরো একটা টেবিল এমন এটা বানাইতে বলছে, তুমি দেখে যদি বুঝতে পারো এটা রেজাল্টের বা কোনো কিছু একটার, তুমি চাইলে ইচ্ছা মতো ক্যাপশন দিতে পারো, বাট প্রশ্নে যদি এটা উল্লেখ করা না থাকে, না দিলেও চলবে। বলো কে বুঝতে পারছো? তো টেবিল বানানো সহজ নাকি কঠিন বলো একটু দেখো। ভাই আমি আবার সামারি করে দিচ্ছি। প্রথমে ক্যাপশন থাকলে ক্যাপশন লিখবো, শুরুতে তো টেবিল ট্যাগ শুরু হয়েছে, টেবিল ট্যাগ ক্লোজ। ভাইয়া যখন আমি দেখবো যে টেবিল ট্যাগের মধ্যে যে কোনো একটা প্রশ্ন, ভাই তুমি অটোমেটিক ধরে নিবা যে প্রথমত বর্ডার দিতে হবে। বর্ডার না দিলে কিন্তু বর্ডার শো করবে না, তখন তোমাকে খালি লেখাগুলো শো করবে, শুধু লেখাগুলো শো করবে, কিন্তু বর্ডার শো করবে না। তো বর্ডার আমরা অলওয়েজ 1 ইউজ করব, এবং পাশাপাশি দুইটা সেলের মধ্যবর্তী ডিস্টেন্স 0 থাকবে, সেল স্পেসিং 0। শেষ। একটু দেখো ভাইয়া, এই জিনিসটা বুঝতে পারলে, এই বেসিক জিনিসটা বুঝতে পারলে অর্ধেক কাজ শেষ। এইবার ধরো টেবিল হেডিংটা একটু দেখাই দিই। ওয়েট, টেবিল হেডিং ধরো ওয়েট, এই যে হেডিংটা যেটা ছিল, ধরো নরমালি যেটা হয় যে প্রথম রোতে যেগুলো থাকে এরা থাকে হেডিং। তো এদেরকে তুমি যদি TD মানে ডাটা হিসেবে না নিয়ে হেডিং হিসেবে না, ধরো TH, এই দেখো শুধুমাত্র প্রথম রোটা, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম রোটাই হেডিং হিসেবে থাকে। যদি ভিতরেও কোনো হেডিং থাকে তাহলে সেটাও হেডিং নিবা, এটা দেখেই বুঝবা কোনটা মোটা আকারে আছে বা বড় আকারে আছে। টেবিল হেডিং, এই যে টেবিল হেডিং। হ্যাঁ, এবার আন দাও, দেখো একটু মোটা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ? তোমরা কি দেখে বুঝতেছো আগের চাইতে যে মোটা হইছে? দেখো আগের চাইতে যে মোটা হইছে, দেখতে পাচ্ছ? দেখো আগের চাইতে মোটা হইছে না? হ্যাঁ মোটা হইছে। এখন তোমার যদি ইচ্ছা হয় ভাই আমি শুধু অভি হেডিং দিব, বাকিগুলো হেডিং দিব না, তাহলে ধরো তুমি দত্ত এবং তুষার এই দুটো ধরো আবার নর্মাল TD নিলা, ধরো দত্ত এবং তুষার দুইটা নর্মাল TD নিলা, মানে এটা নর্মাল টেবিল ডাটা, কোনো হেডিং না। রান দেও, দেখো এই যে দেখো এখন অভি কিন্তু মোটা হয়ে আছে, মানে হেডিং আকারে আছে, কিন্তু দত্ত আর তুষার কিন্তু আবার নর্মাল হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এইবার ধরো তোমার ইচ্ছা হইলো কি, একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার তো কত কিছু ইচ্ছা হইতে পারে। বলো তোমার কি ইচ্ছা হইতে পারে না যে 90, 95, 99, দেখো এই লেখাগুলা বক্সের মানে টেবিল সেলের একদম বামে সরে আছে। দেখো একটু খেয়াল করে দেখো, আমি আবার মোটা করি, দেখো বড় করি, এই দেখো অভি, দত্ত, তুষার এগুলো দেখে তো একদম সেন্টারেই মনে হচ্ছে, আসলে দেখে বোঝা যাচ্ছে না। কিন্তু দেখো 90, 95, 95, 90, 99, 92, ধরো তুমি কি দেখে বুঝতেছো লেখাগুলো একদম বামে চাইপা আছে? দেখো লেখাগুলো বামে চাইপা আছে না? তোমার ইচ্ছা হইতে পারে না যে একদম ঠিক মাঝখানে থাকুক? ধরো যে 95 লেখাটা একদম ঠিক এই সেলের মাঝখানে থাকবে, বা 99টা মাঝখানে থাকবে, অথবা ইচ্ছা হলো ডানে থাকবে। ওয়েট দেখাচ্ছি, ধরো অভি, দত্ত, তুষার এগুলো আমি টেবিল হেডিং এ দিয়ে দিই। ওয়েট, আচ্ছা যেমন থাকুক। তোমার ইচ্ছা হলো ধরো যে 90, 95, 99, ধরো এই যে তিনটা, দেখো একটু ওয়েট, দেখো 90, 95, 99 এই তিনটা একদম তুমি মিডিলে রাখতে চাও, মিডিল মানে সেন্টারে, টেবিল সেন্টার, প্রত্যেকটা ডাটা একদম সেলের মধ্যে সেন্টারে থাকুক। তুমি কি করবা? দেখো এই যে টেবিল রো, এটা কোন সারি? দ্বিতীয় সারিতে তুমি অ্যাট্রিবিউট দিবা কি? অ্যালাইন, ALIGN, অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট। অ্যালাইন সেন্টার কি দিবা? CENTER, সেন্টার।
এইবার দেখো এই তিনটা ঠিক মাঝখানে আসছে কিনা বলো। দেখো ভাইয়া 2 নাম্বার রোটা শুরু হয়েছে কোত্থেকে, যে এখান থেকে দেখো 2 নাম্বার রো স্টার্টিং ট্যাগ হচ্ছে এই যে টিআর ট্যাগ টেবিল রো, ক্লোজিং হচ্ছে টিআর ট্যাগ, এই যে এটা ক্লোজিং। তো স্টার্টিং ট্যাগে তুমি যদি অ্যাট্রিবিউট দাও, এই অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন, লিখে রাখো অ্যালাইনমেন্ট ঠিক করা, বামে হবে নাকি মাঝখানে হবে নাকি ডানে হবে। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার যদি দেও সে অটোমেটিক কোথায় চলে আসবে, সেন্টারে চলে আসবে। আর যদি লেফট দেও তাহলে বামে, যেটা অটোমেটিক। দেখো লেফট আসলে দিতে হয় না, কারণ বাই ডিফল্ট সেটা লেফটেই থাকে। দেখো এই যে দেখো, তুমি যদি লেফট দেও তাহলেও সে লেফটে থাকবে, কিছু যদি না উল্লেখ করো অটোমেটিক বাই ডিফল্ট সে বামে থাকে। এবার কারো ইচ্ছা হলো সবগুলো রাইটে নিব, রাইটে RIGHT রাইট, এই দেখো ডানে চলে গেছে, মজা না বলো, কে কে বুঝতেছো? সেম কাজ তুমি প্রথম সারিতেও করতে পারো, দ্বিতীয় সারিতেও করতে পারো, তৃতীয় সারিতেও করতে পারো, কথা বুঝছো? আচ্ছা এইবার একটা কনফিউশন কি দেখো, ধরো এইবার তোমাকে বলা হইলো এই কলম পড়ে গেছে, আই হাই রে চিপার মধ্যে কলম পড়ে গেছে। এইবার একটা কনফিউশন, দাঁড়াও বাইর করে নেই কলম। এইবার একটা কনফিউশন, ধরো 3 নাম্বার রোতে তোমাকে বলছে লেটস সে যে 95 থাকবে বামে, 90 থাকবে ঠিক মাঝখানে, 92 থাকবে ঠিক ডানে। এইবার তুমি যদি একদম শুরুতে এখানে অ্যালাইন দিয়ে দেও তাহলে কি এটা আলাদা করা সম্ভব? দেখো তুমি যদি একটা রো যখন শুরু করবা একদম টেবিল রো এর মাঝখানে এখানে যদি অ্যাট্রিবিউট দিয়ে দেও তাইলে রাইট দিলে সবগুলা রাইটে চলে যাবে, সেন্টার দিলে সবগুলা সেন্টারে চলে আসবে, লেফট দিলে সবগুলা বামে। কিন্তু যদি কখনো এরকম হয় যে একই সারিতে 95 থাকবে বামে, 90 থাকবে ঠিক মাঝখানে, 92 থাকবে ঠিক ডানে, তখন কিন্তু একদম শুরুতে এই টেবিল রো এর মধ্যে অ্যাট্রিবিউট দেওয়া যাবে না। তখন প্রত্যেকটাতে আলাদা আলাদা অ্যাট্রিবিউট লাগবে। ধরো এই যে টেবিল ডাটা, ধরো এই যে প্রত্যেকটা টেবিল ডাটা দেখো এখানে, ধরো আমি তোমাকে একটা স্পেস দিয়ে বুঝাই, মানে এন্টার দিয়ে বুঝাই। ধরো ওয়েট, দেখো এই যে টেবিল রো, এখানে যদি অ্যাট্রিবিউট দাও তাহলে সেটা পুরা টেবিলে মানে পুরা রোতে সেম কাজ হয়ে যাবে। যদি প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা কাজ করতে চাও তাহলে সেটা একসাথে রো এর মধ্যে না দিয়ে প্রত্যেকটা টেবিল ডাটার মধ্যে আলাদা আলাদা অ্যালাইনমেন্ট নিতে হবে। ধরো অ্যালাইন, প্রথমটাতে অ্যালাইন ইকুয়াল টু কি, ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে ধরো লেফট, লেফট আসলে বলা লাগে না, কিছু না বললে অটোমেটিক লেফট হয়। এরপরে ধরো পরেরটা, 95 গেল বামে, কন্ট্রোল সি। তারপরে ধরো 90 ধরো সেন্টারে, কন্ট্রোল ভি। 90 ধরো লেফটের জায়গায় সেন্টার। তারপর 92 ধরো রাইট, কন্ট্রোল ভি, 92 রাইট, RIGHT রাইট। এই যে দেখো 95 বামে আছে, 90 ঠিক মাঝখানে, 92 ঠিক ডানে। কে কে বুঝছো বলো, কে কে বুঝছো বলো? আর উপরের গুলা তো আমি রাইট দিয়ে দিলাম, সবগুলো রাইট। এই যে দেখো রাইটে চলে গেছে, এটা সেন্টার দিয়ে দিই। নর্মালি রাইটে কখনো বলে না, কিছু উল্লেখ করা না থাকলে নর্মালি আমরা সেন্টার দিয়ে দিই। এই দেখো আমি 2 নাম্বার সারি যেটা, সেখানে একদম প্রথম যে টেবিল রো স্টার্টিং ট্যাগ এটার মধ্যে সেন্টার দিছি, সবগুলা সেন্টার। আর 2 নাম্বার যেটা, 2 নাম্বার মানে এই যে এখানে তো 3 নাম্বার রো, বাট এইটা দেখো প্রত্যেকটাতে আলাদা আলাদা লিখছি। এখন আমাকে তোমরা বলো কখন এই অ্যাট্রিবিউটটা টোটাল রো এর মধ্যে নিতে হবে আর কখন আলাদা আলাদা ডাটা অনুযায়ী নিতে হবে? কে কে বুঝছো বলো? যদি দেখো কোনো একটা কাজ একটা রোতে সেম কাজ, যে ধরো এখানে যতগুলো ডাটা আছে প্রত্যেকের উপর একই কাজ, তখন আলাদা করে না নিয়ে তুমি চাইলে এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদাও নিতে পারো। কিন্তু ভাই একই কাজ বারবার করার দরকার কি? যদি একই কাজ হয় তাহলে একদম টেবিল রো শুরুতে নিয়ে নেবা অ্যাট্রিবিউটটা। আর যদি প্রত্যেকটা ডাটাতে আলাদা আলাদা কাজ হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা ডাটাতে আলাদা আলাদা অ্যাট্রিবিউট নিতে হবে। কথা কি ক্লিয়ার বলো? শেষ, এর বাইরে মোটামুটি আর কিছু লাগবে না। আরেকটা জিনিস আছে কি জানো? এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন। দেখো ওয়েট, অ্যালাইনমেন্ট আসলে 2 রকম হয়। ধরো এই যে একটা টেবিল ডাটা, ধরো ওয়েট টেবিল ডাটা, এই টেবিল ডাটাতে একটু খেয়াল করে দেখো, ধরো এই টেবিল ডাটাতে তুমি ঠিক এইখানে একটা ধরো কিছু লিখবা, তাহলে এটা কি সেন্টার, ঠিক সেন্টারে আছে। এখন ধরো তোমাকে কেউ একজন বললো যে না এটা একদম সেন্টারে না, এটা এইখানে লিখতে হবে। ওয়েট, ধরো দেখো আমরা মাত্র যেটা শিখছি অ্যালাইনমেন্ট, যে বামে মাঝখানে ডানে। আরেকটা অ্যালাইনমেন্ট এরকম হইতে পারে না? চিন্তা করো যে
উপরে, মাঝখানে, নিচে। বলো নর্মালি আমরা যখন অ্যালাইন, দেখো এই যে এই অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করি, এই অ্যালাইন দিয়ে বোঝায় এটা বামে হইতে পারে, মাঝখানে হইতে পারে, ডানে হইতে পারে। বলো আরেকটা অ্যালাইনমেন্ট এরকম হইতে পারে না, যে একটা বক্সের মধ্যেই মাঝখানে হইতে পারে, উপরে হইতে পারে, নিচে হইতে পারে। এটা নরমালি পরীক্ষায় কম আসে, বাট আসে। এটার নাম কি জানো? এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভি অ্যালাইন, ভার্টিক্যালি অ্যালাইন। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভি, সামনে একটা ভি থাকে, ভি অ্যালাইন। দেখো শুধু অ্যালাইন, শুধু অ্যালাইন মানে হচ্ছে হরিজন্টালি অ্যালাইন, মানে অনুভূমিক বরাবর অ্যালাইন, বামে, মাঝখানে, ডানে। আর উপরে নিচে যদি অ্যালাইনমেন্ট করতে হয় সেটার নাম হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন, ভি অ্যালাইন। তখন তুমি ধরো যদি ইকুয়াল টু দিয়ে লিখো সেন্টার, সেন্টার, তাহলে কি হবে? ঠিক মাঝখানে, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ধরো সেন্টার, এটা হচ্ছে সেন্টার। যদি লিখো ভিএলএন ইকুয়াল টু টপ, এটা হচ্ছে টপ। যদি লিখো ভিএলএন ইকুয়াল টু বটম, এটা হচ্ছে এটা বটম। বুঝছো? এগুলাকে বলে লেফট, সেন্টার, রাইট। আর উপরে নিচে হলে বলে টপ, সেন্টার, বটম। কে কে বুঝছো? কে কে বুঝছো বলো? এই ভি অ্যালাইন এবং অ্যালাইনের পার্থক্য বুঝছো? নর্মাল অ্যালাইন দিয়ে বোঝায় বামে, মাঝখানে, ডানে, মানে হরিজন্টালি, অনুভূমিক বরাবর বামে ডানে সরাও। আর ভি অ্যালাইন দিয়ে বোঝায় উপরে নিচে। ঠিক আছে? কে কে বুঝছো বলো? এই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো মানে তোমাদের অর্ধেক জিনিস শেষ, টেবিলের অর্ধেক জিনিস শেষ। এইবার এই জিনিসটা কি মুখস্থ হইছে যে যখনই কোনো টেবিল ট্যাগ আমরা শুরু করব অবশ্যই বর্ডার দিব 1, সেল স্পেসিং দিব 0। এইবার এটা জিনিস খেয়াল করে দেখো। ওয়েট, তুমি একবার নরমালি চিন্তা করো তো। নরমালি একটা টেবিলের ডাটা যখন আমরা ইনপুট দেই, আমরা যদি এখানে কোনো কিছু উল্লেখ না করি, ধরো এখানে কিন্তু কোনো অ্যালাইনমেন্ট উল্লেখ করি নাই, বলো তো কোনো কিছু অ্যালাইনমেন্ট উল্লেখ না করলে ডাটাগুলো কোন পাশে থাকবে? বাই ডিফল্ট কোনটা থাকে বলো? যখন তুমি কোনো অ্যালাইনমেন্ট উল্লেখ করবে না, সবগুলা বামে থাকবে, অটোমেটিক সবগুলা বামে হয়ে থাকবে। বাট তুমি একবার চিন্তা করো তো কোনটা সবচেয়ে সুন্দর দেখা যায় যদি প্রশ্নে কোনো কিছু আলাদা করে উল্লেখ না থাকে। ধরো প্রশ্নে বামে, ডানে, মাঝখানে কিছু উল্লেখ করে নাই, তো কিছু উল্লেখ করে না থাকলে সেন্টারটাই বেশি সুন্দর না? সেন্টারটাই বেশি বেশি সুন্দর। বাট যদি যদি প্রশ্নে তুমি দেখে বুঝতে না পারো, ধরো প্রশ্ন দেখে তুমি কনফিউশন আছে যেটা কি বামে নাকি, মানে এমন ভাবে দেওয়া যেটা না বামে, না মাঝখানে, না ডানে, তখন তুমি যদি কোনো কিছু উল্লেখ না করে জাস্ট অটোমেটিক রেখে দাও যে বামে, তাও তোমার নাম্বার কাটবে না। বাট স্পেসিফিকলি যদি, ওয়েট আমি দেখাচ্ছি, ওয়েট, ধরো ধরো প্রশ্ন যেরকম হইতে পারে, টেনশনের কোনো কারণ নাই, আমি দেখাচ্ছি, টেনশনের কোনো কারণ নাই, আমি দেখাচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, একটু ওয়েট, খেয়াল করে দেখো, একটু ওয়েট, খেয়াল করে দেখো। আচ্ছা ওয়েট, এটা যাওয়ার আগে, এইটাতে যাওয়ার আগে দাঁড়াও একটা সেকেন্ড, একটা সেকেন্ড। দেখো এই যে ধরো, ওয়েট, বি, আর এইটা কি, ধরো এইটা এ। বলো তো প্রশ্ন যদি এরকম থাকে, বলো এটা থেকে কি বুঝতেছো? ওয়েট, অন্য কিছু বুঝতে হবে না। এটা কি লেফটে আছে, লেফট অ্যালাইন, এটা কি রাইট অ্যালাইন। আর এগুলা থেকে কি মনে হচ্ছে বলো তো? এইগুলা থেকে কি মনে হচ্ছে? অটোমেটিক তোমার কাছে যেটা মনে হবে সেটাই লিখবে, অসুবিধা নেই। তোমার যদি মনে হয় যে ভাই দেখে তো লেফট হ্যান্ড মনে হচ্ছে, ধরো কোনো কিছু আলাদা করে একদম একদম দেখে ধরো বোঝা যাচ্ছে না, তোমার কাছে যদি মনে হয় ভাই এটা তো লেফট মনে হচ্ছে, তাহলে লেফট লিখে রাখো। লেফট লেখা মানে কিছু না লেখা, একই কথা। বাট বাই ডিফল্ট তোমার যদি কনফিউশন হয় যে ভাই আলাদা করে এটা লেফটে নাকি মিডিলে অন্য কিছু দেখে বোঝা যাচ্ছে না, তাহলে সেন্টার ধরে নিবা। বুঝতে পারছো? সেন্টার ধরে নিবা। আচ্ছা ওইটা পরে, ওইটা পরে, আপাতত আমরা আগে সেন্টার ধরে শিখি, আপাতত আগে আমরা সেন্টার ধরে শিখি। ওয়েট, এবার আমাকে তোমরা বলো এই টেবিলটাতে একটা একটা ব্যতিক্রমী জিনিস আছে না? দেখো একটু ব্যতিক্রমী জিনিস আছে না, যে ভাই এই যে বি, সে আসলে কয়টা কলাম দখল করে ফেলছে? দেখো তো, 2টা কলাম দখল করে ফেলছে না? এরকম কাজ হইতে পারে, এইরকম কাজ কিন্তু হইতে পারে যে একাধিক 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 জায়গা কেউ দখল করে ফেলতে পারে, একাধিক জায়গা কেউ দখল করে ফেলতে পারে। খেয়াল করে দেখো, এই যে এ, সে একটা টেবিল ডাটা, একটা জিনিসে কিন্তু সে কি করছে? দখল করছে। একটা বক্স ধরো সেল, সে একটা সেল দখল করছে। আচ্ছা তুমি কি বুঝতেছো না যে বি আসলে 2টা সেল দখল করছে? বি আসলে 2টা সেল দখল করছে, এবং সে দখল করছে কোন বরাবর? দেখো কলাম বরাবর 2টা সেল দখল করছে। দেখো এখানে কিন্তু আসলে 2টা কলাম হওয়ার কথা ছিল,
দেখো সে কিন্তু একটা সারিতেই আছে, সে কিন্তু এক্সট্রা সারি দখল করে নাই, সে দখল করছে কি দুইটা কলাম, দুইটা কলামের জায়গায় সে দখল করছে। তো এইরকম জিনিস পরীক্ষা আসবে। এবার দেখো আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, দেখো এই যে জিনিসটা দেখো, একটু ওয়েট, তুমি নর্মালি চিন্তা করো, ধরো এরকম একটা টেবিল তোমাকে দিছে, এরকম একটা টেবিল তোমাকে দিছে, তুমি মনে মনে আগে ফিল আপ করো এই জিনিসটা মনে মনে। দেখো এখানে আসলে এটা থাকার কথা ছিল, মনে মনে দেখো এখানে এটা থাকার কথা ছিল। দেখো নর্মালি চিন্তা করলে এটা আসলে প্রকৃতপক্ষে টেবিলটা এরকম হওয়ার কথা না? একটু ওয়েট, বলো প্রকৃতপক্ষে টেবিলটা এরকম হওয়ার কথা। তার মানে এখানে সারি কয়টা বলো? একটা দুটা তিনটা, সারি তিনটা। আর কলাম কয়টা বলো? 1 2 3 4। তো এই যে একটা টেবিল, সারি আছে তিনটা, কলাম আছে কয়টা? চারটা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এই যে দেখো এখানে কিন্তু এটা নাই, এটা নাই। তাহলে বলো তো এই যে ধরো এই যে এখানে কিছু একটা ধরো ওবি আছে, বলো তো সে কয়টা সারি দখল করছে? এই বলো ওবি সে সারি দখল করছে দুইটা। দেখো এই যে একটা সারি, এই যে একটা সারি, এটাকে বলে রো স্প্যান। এই সারি দখল, দেখো এই সারি দখল, কেউ যদি কোনো একটা ডাটা যদি একাধিক সারি দখল করে এটাকে বলে রো স্প্যান। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রো স্প্যান, দেখাচ্ছে একটু পরে। দেখো এই যে অভি, সে 2 নাম্বার সারি 3 নাম্বার সারি দুইটা সারির জায়গা দখল করে ফেলছে। আর এই যে এখানে ধরো তুষার, তুষার কি করছে বলো তো? কয়টা দখল করছে বলো? আচ্ছা তুষার কি সারি দখল করছে এক্সট্রা নাকি কলাম এক্সট্রা দখল করছে বলো তো? দেখো তুষার কিন্তু একটা সারির মধ্যেই আছে, সে কিন্তু একাধিক সারি দখল করে নাই। সে যেটা করছে এই দুইটা কলামের জায়গা দখল করছে, এই যে একটা কলাম এই যে একটা কলাম। তো তুষারের ক্ষেত্রে হবে কলাম স্পেন, কলাম দখল। কোন একটা ডাটা যদি একাধিক কলাম দখল করে সেটাকে বলবো কল স্পেন। কলাম স্পেনকে সংক্ষেপে বলে কল স্পেন। আগে বলো এই জিনিসটা মনে থাকবে কিনা। দেখো দেখো এই যে অভি, অভি কিন্তু সারি দখল করছে কয়টা? দুইটা সারি দখল করছে। কয়টা সারি দখল করছে? দুইটা। তো এটাকে লিখা হয় এইভাবে, ধরো এইভাবে দাঁড়াও, আপাতত এখানে কোলন দিয়ে এইভাবে লিখে দাও। অভি রো দখল করছে কয়টা? দুইটা। এই অ্যাট্রিবিউট কিভাবে লিখা হয়? এইভাবে, ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে 2। আর তুষার কলাম দখল করছে কয়টা? তুষার দেখো তুষার কিন্তু কলামও দখল করছে কয়টা? দুইটাই। তাহলে কল স্পেন, কলাম দখল করছে দুইটা, এই যে 2। যদি 3টা দখল করে তাহলে 3 দিব। কে কে বুঝছো আগে বলো? সারি দখল এবং কলাম দখলের ব্যাপারটা কে কে বুঝছো? কেউ যদি কোন একটা ডাটা যদি একাধিক সারি দখল করে তাহলে আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করবো সেটা হচ্ছে রো স্পেন। যদি একাধিক কলাম দখল করে তাহলে আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করবো সেটা হচ্ছে কল স্পেন। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা ফাইন। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। এগুলো যখন আমরা ডাটা ইনপুট দিব টেবিল ডাটা, তখন জাস্ট টেবিল ডাটা ট্যাগের মধ্যে এই যে অ্যাট্রিবিউটটা বলে দিব, অসুবিধা নাই। খুবই সিম্পল সিম্পল ব্যাপার, খুবই সিম্পল সিম্পল ব্যাপার। এবার এটার কি হবে বলো? ওয়েট, এটার ট্যাগ আমরা লিখি, চলো কোড লিখি। আগে বলো শুরুতে ধরো ভাইয়া প্রথম সারিতে যারা থাকে এদেরকে নর্মাল সেন্সে আমরা হেডিংই ধরে নিই। নর্মাল সেন্সে আমরা কি ধরে নিই? হেডিং ধরে নিই। তো লিখো প্রথমে বডি, বডি টেবিল। এখানে ধরো কোনো ক্যাপশন নাই, ক্যাপশন যদি থাকে তাহলে লিখবা। টেবিল কি হবে? শুরুতে কি বলো? বর্ডার, শুরুতে বর্ডার ইকুয়াল টু 1, বর্ডার ইকুয়াল টু 1। তারপরে সেল স্পেসিং, সেল স্পেসিং নাই, নাই মানে 0, সেল স্পেসিং থাকবে না, 0। তারপরে খেয়াল করে দেখো ক্যাপশন, আমি ক্যাপশন এখানে লিখলাম না, থাকলে লিখবা না থাকলে লিখবে না। এবার আসো প্রথম রো, টেবিল রো। প্রথম রোতে একটা ডাটা এ একটা কি বি, তো ধরে নাও এটা হেডিং আছে, ধরো এটা হেডিং, কিছু উল্লেখ নাই মানে প্রথম সারিতে আসলে হেডিং এ থাকে। ধরো টেবিল হেডিং, টেবিল হেডিং কি এ, শেষ, টেবিল হেডিং ক্লোজ। দেখো এ কিন্তু নরমাল একটা ঘরই দখল করছে, সে কিন্তু একটা সেলই দখল করছে, নরমালি শেষ। এবার বি, দেখো বি সেও টেবিল হেডিং, লেখো না আগে, লেখো না। দেখো বি সেও কিন্তু টেবিল হেডিং, লেখো না, বি একটা পরে লিখো, টেবিল হেডিং ক্লোজ। কিন্তু বি কিন্তু কলাম দখল করছে দুইটা। দেখো সে দুইটা, সে সারি কিন্তু একটার মধ্যেই আছে, একটা সারিতেই আছে, কলাম দখল করছে দুইটা। এটা কোথায় লিখতে হবে? অ্যাট্রিবিউট লিখতে হয় কোথায়? স্টার্টিং ট্যাগে। এই যে দেখো অ্যাট্রিবিউট লিখতে হয় স্টার্টিং ট্যাগে, এই যে বি এর আগে লিখতে হবে টেবিল হেড কল স্পেন, কল স্পেন ইকুয়াল টু 2। কে কে বুঝছো বলো ভাই? এগুলো খুব সহজ জিনিস, একবার লিখে প্র্যাকটিস করলে হাতের টানেই চলে আসবে। এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো। এইবার প্রথম রো শেষ, তাহলে প্রথম রো এর কাজ কমপ্লিট করে দেই।
টেবিল রো প্রথমটা শেষ। একটু বলো তো ভাইয়া, একটু বলো কে কে বুঝছো। দেখো ভাইয়া বি দুইটা কলাম দখল করছে, তাহলে বি কে তুমি যেই ট্যাগের মধ্যে নিছো, ধরো টেবিল হেড অথবা টেবিল ডাটা, যেটাই নাও না কেন, টেবিল হেড, এই টেবিল হেড এর স্টার্টিং ট্যাগের মধ্যে সে কলাম দখল করছে দুইটা, তাহলে কল স্পেন 2। বাকিটা একদম হুবহু সেম। আর 2 নাম্বার সারি, এবার 1 নাম্বার কাজ শেষ, সারির কাজ শেষ। 2 নাম্বার সারি তো পানি ভাত, 2 নাম্বার সারিতে কোনো ঝামেলাই নাই। টেবিল রো, টেবিল ডাটা। এবার দেখো 2 নাম্বার সারি কিন্তু হেডিং না, নরমাল, তার টেবিল ডাটা একটা 80, টেবিল ডাটা ক্লোজ, কপি করে নেই, কপি করে নিলাম। এটা কি হবে? এটা হবে 90, 90, আবার কপি করে নেই, তারপরেরটা কত, তারপরটা হচ্ছে 100, শেষ। তাহলে দ্বিতীয় সারির কাজ শেষ, দ্বিতীয় সারির ট্যাগ ক্লোজ, দ্বিতীয় সারির কাজ শেষ, দ্বিতীয় সারির ট্যাগ ক্লোজ। এইবার দেখো এই যে শুরুতে টেবিল ট্যাগ ছিল, টেবিল ট্যাগ ক্লোজ, টেবিল ট্যাগ ছিল, টেবিল ট্যাগ ক্লোজ, বডি ট্যাগ ছিল, বডি ট্যাগ ক্লোজ, শেষ। কে কে বুঝছো বলো, কথা বলো কে কে বুঝছো, কথা বলো কে কে বুঝছো। দেখো ভাইয়া এগুলা খুবই সহজ, এগুলা বুঝে না এমন মানুষই হইতে পারে না। এই জিনিসগুলা HTML ভাষা এত সহজ, এইটা যে একবার দেখবে, এইটা যে জীবনে একবার দেখবে সে আর চাইলেও ভুলতে পারবে না। এটা জীবনে যে একবার দেখে ফেলবে সে আর চাইলেও ভুলতে পারবে না, চাইলেও ভুলতে পারবে না। এবার এটা বলো, আচ্ছা আগে আমাকে বলো তো নর্মাল সেন্সে বলো, নর্মালি তোমার এগুলো লিখতে হবে না, এটা মনে মনে বলো তো আগে এটা নর্মালটা কেমন হওয়ার কথা ছিল। দেখো ওয়েট, এরকম না, দেখো নর্মাল, দেখো এটা তো এই যদি রো স্পেন কল স্পেন না থাকতো, নর্মাল টেবিলে তো রো স্পেন কল স্পেন ছাড়া আমরা চিন্তা করি, তাই না? আচ্ছা বলো তাদের এখানে সারি কয়টা, কলাম কয়টা, বলো। নর্মাল সেন্সে এরকম হওয়ার কথা ছিল, সারি কয়টা কলাম কয়টা, তাহলে এই যে দুইটা সারি, একটা সারি দুইটা সারি, আর কলাম একটা দুইটা তিনটা। কিন্তু এখানে এ দখল করছে দুইটা সারি, দেখো এ কিন্তু প্রথম সারিও দখল করছে, দ্বিতীয় সারি দখল করছে, তাহলে এ হবে রো স্পেন 2, আর বি কলাম দখল করছে দুইটা, কল স্পেন 2। ওয়েট, আস্তে আস্তে একটু ওয়েট, লিখো টেবিল, বডি লিখলাম না, শুরুতে কিন্তু বডি থাকবে, তারপরে ক্যাপশন যদি থাকে লিখবা, না থাকলে লিখবা না। তাহলে টেবিল রো, প্রথমে টেবিল রো, ধরো এখানে কোনো হেডিং মেডিং নাই, ধরো এই যদি প্রশ্নে মোটা করে থাকে, ভাইয়া তোমরা এই দুটা পার্থক্য বুঝছো, টেবিল ডাটা আর টেবিল হেড, টেবিল ডাটা টেবিল হেড একই কাজ করে, শুধুমাত্র মোটা করে থাকলে যদি হেডিং আকারে থাকে তুমি টেবিল হেডিং নিবা, নর্মাল আকারে থাকলে টেবিল ডাটা। প্রশ্ন দেখে বুঝতে পারবো, অসুবিধা নাই। আগে দেখো, ধরো আমরা নর্মাল টেবিল ডাটা নিলাম, এ শুরুতে দেখো, ওয়েট পরীক্ষা ধরো এগুলো থাকবে না, দেখো প্রথম যে রোটা আছে, প্রথম রোটা ধরো এখানে এ আছে, এবং সে কিন্তু দুইটা সারি দখল করে ফেলছে। দেখো টেবিল ডাটা টিডি নিলাম, সে কয়টা সারি দখল করেছে, দুইটা সারি, রো স্পেন, রো স্পেন ইকুয়াল টু 2, কয়টা সারি দখল করছে, দুইটা সারি, রো স্পেন ইকুয়াল টু 2, ইনভার্টেড কমা ক্লোজ, এবং ইনপুটটা কি এ, শেষ, টেবিল ডাটা শেষ। এরপরে বি, প্রথম সারিতে দেখো, প্রথম সারিতে এ কিন্তু দুইটা সারি দখল করে ফেলছে, তো রো স্পেন দুইটা, বি দুইটা কলাম দখল করছে, তাহলে বি কল স্পেন, কপি করে নেই, কপি করে নেই, খালি রো স্পেনের জায়গায় হবে কল স্পেন দুইটা, রো স্পেনের জায়গায় কল স্পেন, কল স্পেন দুইটা, কল স্পেন, কল স্পেন 2, এটা কি হবে বি, প্রথম সারির কাজ শেষ, প্রথম সারির কাজ শেষ, টেবিল রো ক্লোজ। দেখো প্রথম সারির কাজ শেষ। আচ্ছা দেখো ওয়েট ভাইয়া, প্রথম সারির কাজ কি, প্রথম সারির কাজ শেষ, এইবার দ্বিতীয় সারির কাজ শুরু, দ্বিতীয় সারির কাজ শুরু। এখন আমাকে তোমরা বলো, দ্বিতীয় সারির কাজ যখন শুরু করব, দ্বিতীয় সারিতে তো এও আছে, এ কি আবার নতুন করে লিখতে হবে বলো তো? ভাই এর কাজ কিন্তু প্রথম সারিতেই হয়ে গেছে, তুমি যখন প্রথম সারিতে বলে ফেলছো যে সে দুইটা সারি দখল করছে, তার মানে সে এই পুরাটা মিলে আছে, এটা কিন্তু আলাদা করে আর নিতে হবে না ভাইয়া। এ এর কাজ এবং বি এর কাজ কিন্তু শেষ ভাইয়া। বর্ডার দিতে হবে না? হ্যাঁ এই বর্ডার তো দিতে হবে, এটা তো তোমাদেরকে শুরুতে বলে রাখছিলাম, নিজেরা দিয়ে দিবা। বর্ডার সেল স্পেসিং, এটা আর কত বলবো, নিজেরা দিয়ে নিবা। বর্ডার, বর্ডার 1 সেল স্পেসিং 0, এটা তোমরা যত জায়গায় টেবিল ট্যাগ নিবা প্রত্যেক জায়গাতে নিয়ে নিবা সেল স্পেসিং, আর উপরে বডি থাকবে সেল স্পেসিং 0। আমরা যা কিছু শিখতেছি সবকিছু কিসের মধ্যে, বডি ট্যাগের মধ্যে, বডি ট্যাগের মধ্যে। লাস্টে ধরো টেবিল ক্লোজ হবে, টেবিল হবে ক্লোজ, লাস্টে বডি হবে ক্লোজ।
হ্যাঁ ঠিক আছে, এবার দেখো অলরেডি এ কিন্তু আমরা লিখে ফেলছি, বি লিখে ফেলছি, তো দ্বিতীয় সারি যখন শুরু করবা এর কাজ অলরেডি শেষ, এ দুইটা সারি দখল করবে অলরেডি বলে ফেলছি। তাহলে এইবার দ্বিতীয় রো শুরু হবে যে এইখান থেকে, 80 90। তো দেখো নতুন একটা টেবিল রো, টেবিল ডাটা, এগুলো নর্মাল ডাটা, একটা হচ্ছে 80 টেবিল ডাটা ক্লোজ, আর একটা হচ্ছে 90 টেবিল ডাটা ক্লোজ, দ্বিতীয় সারি শেষ, তাহলে দ্বিতীয় সারি ক্লোজ, টেবিল রো ক্লোজ। কে কে বুঝছো বলো শেষ? এটা কে কে বুঝছো? ভাইয়া যদি এখানে এ এবং বি হেডিং আকারে থাকে, মোটা করে লেখা থাকে, তাহলে তুমি এখানে এইটা টিডি না নিয়ে টিএইচ নিবা, এটা টিডি না নিয়ে টিএইচ নিবা, এটা তখন হবে টেবিল হেডিং টিএইচ। এটা তো সিম্পল ব্যাপার। বলো কে কে বুঝছো, বলো কে কে বুঝছো। এইবার আমাকে তোমরা বলো, এ যদি এখানে ঠিক মাঝখানে না থাকে, নিচে থাকে, কি নিতে হবে বলো? উপরে নিচে নামানোর জন্য বলো, ওয়েট ধরো আমি কপি করে নিচ্ছি। ভাইয়া এই জিনিসগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, নিজেরা ইচ্ছা মতো নিয়ে। ধরো এ এখানে নাই, নিচে আছে, বলো নিচে নামানোর জন্য কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হয় বলো, কথা বলো। নিচে নামানোর জন্য ভার্টিক্যাল অ্যালাইন, উপরে থাকলে টপ, মাঝখানে থাকলে সেন্টার, আর সবার নিচে থাকলে কি বটম। তাহলে এই যে এখানে খেয়াল করে দেখো, ওয়েট, এই যে এ, এর আগে কি নিতে হবে? ভি অ্যালাইন। এই বুঝতেছো? আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, কথা কে কে বুঝতেছো? ভি অ্যালাইন, দেখো ভি অ্যালাইন ইকুয়াল টু বটম। বলো তো আমার কথা কে কে বুঝছো? এটা ডিপেন্ড করবে প্রশ্নে কিভাবে দেওয়া আছে। ধরো একদম নিচে আছে তাহলে বটম, ধরো এইটা একদম ডানে আছে, বি ধরো একদম ডানে আছে, তো বামে ডানে সরানোর জন্য ডিরেক্ট অ্যালাইন নিলে হয়। তখন এখানে নিতে হবে, ধরো বি আছে ডানে, তখন আরেকটা অ্যাট্রিবিউট নিবা অ্যালাইন, ইকুয়াল টু দিয়ে লিখবা ইনভার্টেড কমার মধ্যে রাইট। কে কে বুঝতেছো ভাই? এগুলো কি আমার আলাদা করে বুঝাইতে হবে? হ্যাঁ, ধরো এখানে 80 আছে বামে, 90 আছে ডানে, কে কে পারবা বলো? কথা একবার বুঝতে পারলে 1000 বার পারবা। কে কে বুঝছো আগে বলো? ভাইয়া রোসপেন বুঝা গেছে, একাধিক সারি দখল করলে রোসপেন, যদি দুইটা দখল করে রোসপেন 2, তিনটা দখল করলে রোসপেন 3, কলাম যদি একাধিক দখল করে কলস্পেন, দুইটা দখল করলে 2, তিনটা করলে 3। তারপর যদি ডানে বামে থাকে কি করতে হবে বুঝাই ফেলছি। যদি পুরা ধরো একটা সারির প্রত্যেকটাই বামে আছে, তাহলে একদম টেবিল রো যেখানে লিখবা সেখানে স্টার্টিং থেকে তুমি অ্যালাইনমেন্ট দিয়ে দিবা অ্যাট্রিবিউট। আর যদি প্রত্যেকটা ডাটাতে আলাদা আলাদা হয়, তাহলে প্রত্যেকটা টিডি এর সাথে আলাদা আলাদা কি নিতে হবে? অ্যাট্রিবিউট দিতে হবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? এইবার আসো, এইটা যদি পারো তাহলে আজকের ক্লাস শেষ। এইটা বুঝতে পারলে আজকের ক্লাস শেষ। একদম টাইট হয়ে বসো, সবাই টাইট। এইটা যারা যারা বুঝতে পারবে তাদের জন্য টেবিল ট্যাগ শেষ। টেবিল ট্যাগটা বুঝাইতে আমাদের 1 ঘন্টা লাগবে। টেবিল ট্যাগটা এটা দিয়ে বুঝতে পারলেই কাজ শেষ। এরপরে একটু মিক্স জিনিসপত্র দেখবো, কারণ পরীক্ষা যখন আসে তখন টেবিলের মধ্যেই লিস্ট করতে বলে, টেবিলের মধ্যেই ইমেজ এড করতে বলে, টেবিলের মধ্যেই ধরো যে হাইপারলিঙ্ক এড করতে বলে। ওটা নতুন কিছুই না, জাস্ট টেবিল ট্যাগ নিয়ে মাঝখানে ওই ট্যাগগুলো বসানো, অসুবিধা নেই। এবার আমাকে বলো নর্মালি, একটু ওয়েট, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো তো, বলো এখানে আগে বলো সারি আছে কয়টা, কলাম কয়টা আছে, দেখি তো কয়জন বুঝে। দেখি এখানে সারি কয়টা, কলাম কয়টা, বলো। অনেকেই ভাবতে পারে এখানে মনে হয় সারি 2টা, 1টা 2টা, আসলে 2টা। বলো তো দেখি, অনেকেই ভাবতে পারে এখানে মনে হয় সারি 2টা, আসলে কিন্তু সারি 2টা না, কারণ এখানে অনেকগুলো সারি এই যে এখানে মিসিং আছে, দেখো একটু দেখাই দিই। তোমার কিন্তু পরীক্ষা এগুলো আগাইতে হবে না। এই যে একটা সারি এখানে দেখো মিসিং আছে, কিন্তু মিসিং গুলো একটু খুঁজে, এগুলো মনে এগুলো জাস্ট দেখলেই বুঝতে পারবা। এই দেখো এখানে এই সারিগুলো মিসিং আছে, আবার এখানে দেখো এই যে কলাম মিসিং আছে, এই যে একটা কলাম এখানে মিসিং আছে, এই যে একটা কলাম মিসিং আছে। তুমি মনে এগুলা কিন্তু পরীক্ষায় আঁকার দরকার নাই, তুমি মনে চিন্তা করো, কি করো, চিন্তা করো, চিন্তা করো যে এই ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো এখানে কি ঘটে। ঠিক আছে, তাহলে এইবার বলো তো এখানে সারি কয়টা, কলাম কয়টা? সারি হচ্ছে 1টা 2টা 3টা 4টা, 4টা সারি, 4টা সারি। আর কলাম কয়টা? কলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো 5টা কলাম, 4টা সারি 5টা কলাম। কে কে বুঝছো বলো?
দেখো সারি আছে একটা দুইটা তিনটা চারটা, কলাম আছে 1 2 3 4 5টা, 4টা সারি 5টা কলাম। ফাইন। এইবার দেখো যখন এইটা তুমি অ্যান্সার করবা, ওয়েট, আচ্ছা তোমরাই নর্মালি বলো তো পরীক্ষায় নেম, কম্পালসারি, অপশনাল এই লেখাগুলা হেডিং আকারে থাকার কথা না? তুমি যখন পরীক্ষায় প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখে বুঝতে পারবা কোনটা হেডিং আর কোনটা নর্মাল। যেটা মোটা করা থাকবে সেটা হেডিং, যেটা নর্মাল ফন্ট থাকবে সেটা টেবিল ডাটা, দেখে বুঝতে পারবা। তো আমরা ধরে নিলাম যে এগুলা মোটা, ধরো এগুলা মোটা করা আছে, তাহলে প্রথমে কি টেবিল টেক লেখো, এটা ডানে নিয়ে যাই, জায়গা লাগবে। ধরো প্রথমটা কি টেবিল টেক, টেবিল প্রথমে বডি, বডির মধ্যে ভাই আমরা যা কিছু লিখতেছি সব কিছু কিন্তু বডির মধ্যে। টেবিলের মধ্যে কি বর্ডার ইকুয়াল টু 1, সেল স্পেসিং কত, সেল স্পেসিং হচ্ছে 0, সেল স্পেসিং ইকুয়াল টু 0। এরপরে ধরো ক্যাপশন যদি কোনো থাকে, ধরো এখানে ক্যাপশন আছে টেবিল, ধরো এখানে ক্যাপশন আছে কিছু একটা, ক্যাপশন থাকলে ক্যাপশন লিখবা, না থাকলে লিখবা না, আমি তো বলেই দিয়েছিলাম ক্যাপশন থাকলে লিখবা। ধরো লিখে রাখি, ওয়েট, প্রশ্নে না থাকলে আসলে লেখার দরকার নেই, তো আমি লিখলাম ধর ক্যাপশন। এটা কি লিখলাম, এটা সাবজেক্ট লিস্ট, এটা কি আসলে এটা একটা সাবজেক্ট লিস্ট, তাই তো? ধরো ইচ্ছা মতো একটা নাম তুমি দিলা, সাবজেক্ট লিস্ট, এটা ক্যাপশন, ক্যাপশন ক্লোজ, ক্যাপশন ক্লোজ। এইবার দেখো প্রথম যে রোটা আছে, এই যে এটা প্রথম রোতে ধরো সবগুলো হেডিং আকারে আছে, একটু মোটা আকারে আছে, ধরে নাও যে লেখাগুলো একটু মোটা বোল্ড করা আছে, তাই হেডিং। তাহলে কি টেবিল হেডিং, মানে টেবিল রো। প্রথমত টেবিল রো নিতে হবে, তুমি যাই করো না কেন প্রথমে তো টেবিল হেডিং না, প্রথমে তো এটা রো। আমি 1 নাম্বার সারি কাজ করতেছি, তাহলে 1 নাম্বার সারি টেবিল রো, তারপরে কি টেবিল হেডিং। প্রথমটা কি নেম, প্রথমটা হচ্ছে নেম, সে একটা সেলেই আছে। আচ্ছা বলো তো পরেরটা, তোমরা এইবার পরেরটা আগে লেখো না, ওয়েট, বলো তো দ্বিতীয় যেটা কম্পালসারি, সে কয়টা কলাম দখল করা আছে বলো, আগেই লেখো না এটা কম্পালসারি। দেখো এই কম্পালসারি কয়টা কলাম দখল করছে কথা বলো। নেম কিন্তু সে একটা সেলই দখল করছে, নর্মাল আছে, নর্মাল টেবিল হেড নিলাম, সে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম দখল করছে, তাহলে টেবিল হেডের মধ্যে অ্যাট্রিবিউট নিতে হবে, কি নিতে হবে, অ্যাট্রিবিউট। 3টা কলাম মানে কল স্পেন 3, 3টা কলাম মানে কি কল স্পেন 3, কল স্পেন ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে 3। কে বুঝছো, কল স্পেন 3, 3টা কলাম। তারপরে লাস্টে অপশনালটাও কিন্তু নর্মালি আছে, সে একটা সেলই দখল করছে, তাহলে এই অপশনালটা জাস্ট নেমের মতো, এই যে অপশনাল। ভাই একটু ঠান্ডা মাথায় বুঝো, এগুলো খুবই সহজ, তুমি চাইলেও এগুলো পরীক্ষায় ভুল করতে পারবে না যদি খালি একটু বুঝো। অপশনাল শেষ, তাহলে প্রথম টেবিল রো শেষ, প্রথম রো এর কাজ শেষ। বলো প্রথম রোতে কি আর কিছু বাকি আছে? এই ছোট্ট বন্ধুরা কথা বলো, প্রথম রোতে কি আর কিছু বাকি আছে? আমার জায়গা দরকার, আমি একটু ছোট করি। বলো প্রথম রোতে যা কিছু ছিল আমরা সবকিছু কি এখানে উল্লেখ করছি? আমার সাথে তোমরা কথা বলো, বলো প্রথম রোতে যা কিছু ছিল সবকিছু আমরা কি উল্লেখ করছি? হ্যাঁ। এইবার দেখো এই যে এই ডটেড লাইন তো আমি নিজে দিছি, এগুলো তো আসলে পরীক্ষায় ছিল না, পরীক্ষায় তো লাইন থাকবে না, তুমি মনে মনে চিন্তা করো। ওয়েট, এইবার বলো দ্বিতীয় সারি, ধরো এইটা, এই যে দ্বিতীয় সারি, এই যে এটা দ্বিতীয় সারি, ভালো মতো বুঝছো দ্বিতীয় সারি কোনটা? এখানে তো এই পুরাটাই আসলে দ্বিতীয় সারি দিয়ে তুমি শুরুতেই শুরু করে দেবা। দেখো এই যে এটা হচ্ছে দ্বিতীয় সারি, এই যে এটা, ধরো আমি এটা দাগ দিয়ে রাখি, দ্বিতীয় সারি, এই যে। আচ্ছা এবার আমাকে বলো এই দ্বিতীয় সারির প্রত্যেকটা, এইটা ওভি, বাংলা, ইংলিশ, আইসিটি, প্রত্যেকে কয়টা সারি দখল করছে বলো? এই বলো, কথা বলো। ওভি, বাংলা, ইংলিশ, আইসিটি, এই প্রত্যেকটা ডাটা, এরা কিন্তু হেডিং না, এরা ধরো টেবিল ডাটা। প্রত্যেকে কয়টা করে সারি দখল করছে কথা বলো? প্রত্যেকে 3টা করে সারি দখল করছে। দেখো যেখানে 3টা ছিল, একটা সারি, 2টা সারি, 3টা সারি, প্রত্যেকে 3টা করে সারি দখল করছে। ওয়েট, প্রথমে টেবিল রো, 2 নাম্বার সারি টেবিল রো, টেবিল হেড, সরি টেবিল ডাটা, এটা তো টেবিল ডাটা নরমাল, উপরেরটা ধরো হেডিং ছিল, পরেরটা টেবিল ডাটা। প্রথমে কি ওভি, সে সারি দখল করেছে রোজ পেন, ওভিটা আগে লিখো, বাকিগুলো সব একই রকম। রোজ পেন 3 কি হবে, ওভি,
সে একাই তিনটা তিনটা সারি দখল করে ফেলছে, তাহলে টিডি ট্যাগ ক্লোজ। আগে বলে এই জিনিসটা কে বুঝছো? এটা বুঝছো? দেখো অভি সে 2 নাম্বার সারিতে আছে, কারণ সে পুরা সারি এই পুরাটাই কিন্তু দখল করে ফেলছে। সে 2 নাম্বার, এটা 2 নাম্বার সারিতে আছে, কিন্তু সে একেবারে তিনটা সারি দখল করে বসে আছে, তার রোজ পেন্ট্রি। এবার পরে বাংলা ইংলিশ আইসিটি সেম, অভি যেই কাজ করছে বাংলা ইংলিশ আইসিটি একই কাজ করছে। কপি করে বসে দিই, বাংলা ইংলিশ আইসিটি একই কাজ করছে। দেখো এই যে বাংলা, তারপর ইংলিশ, প্রত্যেকেই তিনটা করে সারি দখল করছে। বাংলা ইংলিশ আইসিটি, বাংলা ইংলিশ আইসিটি। এবার আমাকে তোমরা বলো, বাংলা ইংলিশ আইসিটি শেষ, এইবার দ্বিতীয় সারি কিন্তু এই যে এইটা গিয়ে এইটা দ্বিতীয় সারি। ম্যাথ, ম্যাথ কিন্তু নর্মাল, দেখো ম্যাথ কিন্তু কোনো ঝামেলা করে নাই। তাহলে ম্যাথ তুমি টিডি নাও, ম্যাথ সে একটা সেলেই আছে, টিডি ট্যাগ ক্লোজ। আগে বলো দ্বিতীয় সারিটা কে বুঝছো? দ্বিতীয় সারি শেষ মানে এই যে দ্বিতীয় সারি ক্লোজ। এই যে টিআর ট্যাগ, এটাকে হলুদ করে দিই, এই যে টিআর ট্যাগ, এই টিআর ট্যাগ কি ক্লোজ, এই যে টিআর ট্যাগ ক্লোজ। বলো কে বুঝছো এই যে টিআর ট্যাগ ক্লোজ? একটু বলো আগে দ্বিতীয় সারিটা কে বুঝছো? এখানে দ্বিতীয় সারিটাই মেইনলি বোঝার। দ্বিতীয় সারিটা বুঝছো মানে বাকিটা তো অটোমেটিক পারবা। দ্বিতীয় সারিটা বুঝছো মানে বাকিটা তো অটোমেটিকলি পারবা। একটু দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, দ্বিতীয় সারিটা যারা যারা বুঝছো বাকিটা তোমরা ইজিলি পারবা, বাকিটা তোমরা ইজিলি পারবা। একটু দেখো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো কে বুঝছো? বুঝছো? হ্যাঁ, এটা উপরে যায় না কেন? হ্যাঁ গেছে। এইবার দেখো, এইবার দেখো, ধরো এইবার দ্বিতীয় সারি কাজ শেষ, তাহলে তৃতীয় সারিতে আছে কে? ওয়েট দেখো, ধরো এটা হচ্ছে তৃতীয় সারি, এই যে বায়োলজি। ওয়েট, এই যে এই সোজা দাঁড়াও, ভালো মতো দেখো, 3 নাম্বার সারি হচ্ছে এইটা, এই যে এটা। কিন্তু এখানে আসলে অভি, বাংলা, ইংলিশ, আইসিটি এটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। এই চারটা কিন্তু অলরেডি তুমি 2 নাম্বার সারিতে ঘোষণা করে দিছো যে 2 নাম্বার সারিতে অভি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে, এবং এরা আসলে পরবর্তী 3টা সারি দখল করে আছে। তো 3 নাম্বার সারিতে আলাদা করে অভি নিতে হবে না, বাংলা নিতে হবে না, ইংলিশ নিতে হবে না, আইসিটি নিতে হবে না, শুধু বায়োলজি নিলেই হবে, শুধু বায়োলজি। দেখো নতুন করে একটা টেবিল রো, জায়গা নাই, সোজা শুধু লিখি টেবিল রো, এটা টেবিল ডাটা, সেটা কি? বায়োলজি। সে একটা সেলই দখল করছে, তো বায়োলজি নিয়ে তোমার কোনো ঝামেলা নাই। টেবিল ডাটা ক্লোজ, টেবিল রো ক্লোজ। এটা হচ্ছে 3 নাম্বার সারিটা, বুঝছো কথা? এটা হচ্ছে 3 নাম্বার সারিটা। তো 3 নাম্বার সারিতে শুধু বায়োলজি নিলেই হবে। এরপরে 4 নাম্বার সারি, 4 নাম্বার সারিতেও সেম, ওবি অলরেডি চলে আসছে, বাংলা ইংলিশ আইটি চলে আসছে, শুধু স্ট্যাটিস্টিক্স নিলেই হবে। এটা কপি করে নাও, শুধু স্ট্যাটিস্টিক্স নিলেই হবে। বায়োলজির জায়গায় কি বসবে? বায়োলজির জায়গায় শুধু, বায়োলজির জায়গায় শুধু স্ট্যাটিস্টিক্স। এই যে শেষ। কে বুঝছো বলে? এটা বুঝছো মানে এর চাইতে কঠিন আর আসবে না। স্ট্যাটিস্টিক্স, এইটা বুঝছো মানে এর চাইতে কঠিন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা নাই বলেছিল। লাস্টে টেবিল ক্লোজ, বডি ক্লোজ। ওয়েট, লাস্টে টেবিল ক্লোজ, বডি ক্লোজ। আগে ক্লোজ করতে হবে টেবিল, তুমি ডানো লিখে বলতে পারো, ধরো এখানে লিখে দিই, নিচে জায়গা না দেখা গেলে ধরো এখানে টেবিল ক্লোজ, এখানে বডি ক্লোজ। নিচে নিচে যে লিখতে হবে এটা তো মানসিক না, নিচে নিচে আমরা সুন্দর দেখাতে লিখি। বলো এটা কে বুঝছো? এইটা কে বুঝছো আগে বলো। যারা বুঝছো তোমাদের এই অধ্যায় শেষ। এই অধ্যায়, ওই অধ্যায়ের সৃজনশীলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, কিন্তু বাসায় নিজে প্র্যাকটিস করতে হবে। বাসায় নিজে কেন প্র্যাকটিস করতে হবে? কারণ পরীক্ষায় যখন আসবে তখন একই প্রশ্নে তোমাকে বলবে একটা টেবিল বানাও, সেই টেবিলের মধ্যে একটা লিস্ট বানাও, অথবা সেই টেবিলের মধ্যে একটা ছবি এড করো, অথবা সেই টেবিলের মধ্যে একটা হাইপার লিঙ্ক করো, মিক্স করে দিবে। সেটা নতুন কিছু না। তুমি যদি আলাদা করে হাইপার লিঙ্ক পারো, আলাদা করে ইমেজ এড করতে পারো, আলাদা করে লিস্টিং পারো, আলাদা করে টেবিল পারো, মিক্স করেও পারবা। সেটা তোমার বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। মিনিমাম বাসায় 15-20টা সৃজনশীল, মিনিমাম 20টা, 15 থেকে 20টা সৃজনশীল মিনিমাম বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ওয়েট, এইবার ধরো আমাকে বলো, যদি পরীক্ষায় বলতো যে অভি এটা একদম লেফটে আছে, ধরো পরীক্ষায় এমন ভাবে দেওয়া যে তুমি দেখেই বুঝতে পারছো, ধরো যদি এরকম থাকে তুমি দেখে শিওর না মাঝখানে নাকি বামে নাকি ডানে, তাহলে তুমি যদি কিছু না লিখো, কিছু না মানে বামে আছে, কিছু উল্লেখ করা নাই মানে অ্যালাইন আছে বামে, লেফট, তুমি ফুল নাম্বার পাবা, অসুবিধা নাই। কিন্তু ধরো কোনো কারণে এটা রাইটে আছে, ধরো অভিটা এমন ভাবে লেখা আছে এখানে আছে,
তাহলে বলো তো এখানে কি করতে হবে? কে কে বুঝতেছো? যে কোনো একটা লেখা ধরো রাইটে আছে বা নিচে আছে, ধরো অভি, অভি ধরো একদম রাইটে আছে, তাহলে কি করতে হবে? অভি কই আছে? এই যে অভি, এখানে লিখতে হবে অ্যালাইন, অ্যালাইন ইকুয়াল টু রাইট। বা যদি নিচে থাকে তাহলে ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, ধরো ভি অ্যালাইন ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে বটম, বা উপরে থাকলে টপ। কে কে বুঝছো ভাইয়া? দেখো আমি তোমাকে আলাদা আলাদা সবকিছু বুঝাইছি, এখন পরীক্ষার মধ্যে কিন্তু মিক্স করা থাকবে। পরীক্ষার মধ্যে একই সাথে রোজ পেন থাকবে, দেখো এই যে একই সাথে কি থাকবে? রোজ পেন, একই সাথে কলস পেন, একই সাথে এটা ভি লাইন থাকতে পারে বা রাইট লাইন থাকতে পারে, হেডিং থাকতে পারে, বোল্ড থাকতে পারে, ইনফ্যাক্ট এখানে একটা লিস্টও থাকতে পারে। না, এই বলো, ধরো এই যে এখানে ওয়েট, ধরো এই যে অভি, এই ওই কই গেল, ধরো পরীক্ষা কেমন আসবে? তখন লিস্ট মানে এত কঠিন আসবে না, এরকম আসবে না, কিন্তু এরকম আসতে পারে। ধরো যে এইখানে ধরো ওয়ান ওয়ান কি দিলাম? অভি মান। ধরো দেখো কি সুন্দর পরীক্ষার প্রশ্ন আসতে পারে। অভি 2, দত্ত 3, তুষার। বলো এটা কি? এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? ভাইয়া পরীক্ষায় পরীক্ষায় এখানে অত কিছু একসাথে মিক্স আকারে দিবে না, বাট মিক্স আকারে থাকবে, এটা শিওর। দেখো এখানে তখন কি বলবে? একটা লিস্ট। ধরো এটা কোথায়? এই যে অভি, এই যে অভি, তখন এইখানে ধরো এইটা খালি করতে হবে, খালি করে এইখানে এই যে লিস্টের জন্য যা লিখতা, ওয়েট মনে করে দেখো, ধরো 1 2 3 এটা একটা লিস্ট, অভিদত্ত তুষার। তুমি আলাদা করে অভিদত্ত তুষার 1 2 3 এই লিস্ট বানানোর জন্য যা কিছু লিখতা, অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু 1, তারপরে একটা লিস্ট আইটেম অভি, তারপরে একটা লিস্ট আইটেম দত্ত, আর একটা লিস্ট আইটেম তুষার, সেটা এখানে বসাইতে হবে। কে কে বুঝছো? জায়গা খালি করে নিচে গিয়ে কে কে বুঝছো? ধরো তোমাকে যদি কেউ আলাদা করে বলতো যে এই লিস্টটা বানাও, গত ক্লাস যারা করছো এই লিস্ট বানানোর জন্য কি কি লিখতে হয় সেটা তুমি জানো, তো সেই জিনিসটা এবার কোথায় বসাইতে হবে? যে এখানে। কথা কে কে বুঝছো বলো? ধরো তোমাকে বললো বাংলা হচ্ছে একটা হাইপার লিঙ্ক, যেটার মধ্যে আন্ডারলাইন করা আছে, এটাতে ক্লিক করলে ধরো বাংলা.com ওয়েবসাইটে নিয়ে যাবে। তো সেই বাংলা.com হাইপার লিঙ্ক অ্যাড করার জন্য যা কিছু লিখতে হইতো সেটা লিখতে হবে এখানে। নতুন করে এ ট্যাগ নিতে হবে, যে এখানে নিতে হবে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখতে হবে হাইপার লিঙ্ক রেফারেন্স ইকুয়াল টু বাংলা.com, তারপরে বাংলা, তারপরে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। তোমরা কি কথা বুঝছো নাকি? এরকম মিক্স করে আসলে কে কে পারবা? এখন এই মিক্স করা জিনিসগুলা প্র্যাকটিস করার দায়িত্ব কার বলো? এই মিক্স করা জিনিসগুলা প্র্যাকটিস করার দায়িত্ব কার বলো? এগুলো যদি নিজেরা বাসায় প্র্যাকটিস না করো, আমি নরমাল যেমনি ছিল আমরা লিখে দিলাম, এই নরমাল জিনিসগুলা বাসায় প্র্যাকটিস করতে হবে, যে মিক্স করে দিলে কে কে পারবা। পরীক্ষায় সৃজনশীলে কি আকারে দিবে? মিক্স করে দিবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তো ফাইন, দেখো পরীক্ষা আসলে এর চাইতে বড় দিবে না, মানে বোর্ড পরীক্ষায় আমি যে জিনিসটা মাত্র করছি এর চাইতে বড় আসবে না। আগে একটু তাকাই থাকো, নর্মালটা বুঝছো কিনা আগে বলো। নর্মাল জিনিসটা যদি বুঝে থাকো তাহলে পরীক্ষায় পারবা। একটু দেখো, একটু দেখো, একটু দেখো, এইটা বুঝছো কিনা একটু তাকাই থাকো। ভাইয়া লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, এগুলো তোমরা পারবা, আমি বুঝাই ফেলছি। যদি কোনো একটা সারিতে সবগুলা সেন্টারে থাকে তাহলে তুমি এই টেবিল রো এখানে তুমি অ্যালাইন দিয়ে দিবা সেন্টার। কিন্তু যদি প্রত্যেকটা ডাটা একটা বামে একটা ডানে এরকম হয়, তাহলে আলাদা আলাদা করে টেবিল ডাটা এখানে তুমি একটা অ্যাট্রিবিউট দিতে হবে। তুমি এখানে নাও, এখানে নাও, আগে পরে ব্যাপার না, এখানে অ্যাট্রিবিউট দিতে হবে স্টার্টিং ট্যাগে, এখানে অ্যাট্রিবিউট যখন যেটা বলবে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। এইবার শোনো, আমাদের পরীক্ষায় HTML থেকে পরীক্ষা আসে, বাট তোমাদেরকে বলে দিয়েছিলাম মনে আছে ওই যে CSS। আমাদের সিলেবাসে মেইনলি HTML-টা আছে, যেটা দিয়ে একটা ওয়েব পেজের জাস্ট কঙ্কাল বা মেইন স্ট্রাকচারটা তৈরি করা হয়। বিউটিফিকেশন করার জন্য কোনটা ইউজ করা হয় মনে আছে? একটু ওয়েট। বিউটিফিকেশন করার জন্য CSS, কার কার মনে আছে? ধরো একটা ওয়েব পেজ বিউটিফিকেশন, ভাই আমরা বানাইতেছি কি? আমরা তো বানাইতেছি ওয়েব পেজ বিউটিফিকেশন। ওয়েব পেজ বিউটিফিকেশনের জন্য কি CSS, PHP এইসব ইউজ করা হয়। ধরো CSS, ক্যাসকেডিং স্টাইল শিটস। বিউটিফিকেশন, ধরো তুমি সুন্দর করতে চাও, জিনিসটা কালারফুল করতে চাও। ওয়েট, পরীক্ষা এখনো পর্যন্ত এই CSS বা বিউটিফিকেশন থেকে একটা জিনিস আছে, এটা হচ্ছে লেখা কালার করতে, লেখা তুমি কালার করতে চাও। দেখো কি
কালার। তোমার ইচ্ছা হতে পারে না যে ভাই আমি একটা লেখাকে লাল করতে চাই বা সবুজ করতে চাই, বলো হইতে পারে কিনা? যে ভাই আমি একটা লেখা লিখতেছি, আমি চাই সেই লেখাটা লাল হোক বা নীল হোক। তো লেখা কালার করার জন্য যে ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে স্পেন ট্যাগ। লিখো, লেখা কালার করার জন্য যে ট্যাগ ইউজ করতে হয় সেটা কি? স্পেন। আচ্ছা এখন আমাকে তোমরা বলো তো, শুধু স্পেনের মধ্যে তুমি যেটা কিছু লিখো, ধরো লিখছো অভিদত্ত তুষার, সেটা এনাফ? সেটা কোন কালার হবে সে কি ট্যাগ বুঝতে পারবে নাকি অ্যাট্রিবিউট লাগবে? বলো। ধরো তুমি জানো কালারফুল করার জন্য স্পেন ট্যাগ নিতে হয়, তো তুমি স্পেন ট্যাগের মধ্যে অভিদত্ত তুষার লিখলা। তো এখন এই অভিদত্ত তুষার রেখাটা কি কালো হবে নাকি সাদা হবে নাকি রঙিন হবে, লাল হবে নাকি নীল হবে, সে তো বুঝবে না। তো এটা বোঝানোর জন্য যে অ্যাট্রিবিউট ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে স্টাইল। যে তুমি স্টাইল করতে চাচ্ছ, কি করতে চাচ্ছ? স্টাইল। অ্যাট্রিবিউটের নাম কি? স্টাইল। কথা বুঝছো? এই যে এটা হচ্ছে ফরম্যাট। তুমি কোনো একটা লেখাকে যদি রঙিন করতে চাও, যেই লেখাটাকে রঙিন করতে চাও সেটাই যে এখানে লিখবা, সে ডট 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 ডটের মধ্যে। এখানে আমি যেটা ডটের দিয়ে রাখছি এখানে তুমি যা লিখবা সেটা রঙিন হবে। তো ট্যাগের নাম হচ্ছে স্পেন আর অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। তো এখন তুমি যেই রং করতে চাও সেটা এখানে লিখে দিবা। ধরো কেউ লাল করতে চাও, কি করতে চাও? লাল। বলো তো লাল করতে চাওয়ার জন্য কি লিখবা? বলো। লিখবা কালার। এই স্টাইলটাতে আগে কালারটা লিখে দেখো, এই অ্যাট্রিবিউটটা একটু ভিন্নভাবে লিখতে হয়। প্রথমে কালার লিখে কোলন দিতে হয়, তারপরে লিখতে হয় ওয়েট। ধরো এটা এভাবে লিখতে হবে, ধরো লাল, লাল করতে চাও, লিখতে হবে এভাবে, অ্যাট্রিবিউটের মধ্যে লিখতে হবে কালার, COLOR, তারপর কোলন দিয়ে রেড। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের মধ্যে লেখা, যেটা লিখতে হবে, যেটা অ্যাট্রিবিউটের মধ্যে। অ্যাট্রিবিউট কেমন লিখতে হয়? ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে এভাবে লিখতে হয়। তো কি লিখতে হবে? কালার, তারপরে কোলন দিয়ে রেড, কালার রেড। যেটা বুঝাই দিতে হবে যে আমরা এখানে কালার করতে যাচ্ছি, কালারটা কি? রেড। আর যদি কেউ সবুজ করতে চায় সে লিখবে গ্রিন, কেউ যদি নীল করতে চায় সে লিখবে ব্লু। কে কে বুঝছো? দেখো এইটা এখনো পর্যন্ত বিউটিফিকেশন টাইপের পরীক্ষায় প্রশ্ন এই টাইপটাই আসছে, কালার করা। তুমি এখানে যা কিছু লিখবা, ধরো এখানে লিখলে অভিদত্ত তুষার, তাহলে অভিদত্ত তুষারটা কি লাল হয়ে যাবে। যদি লেখো অভিদত্ত তুষার, এখানে ব্লু, নীল হয়ে যাবে। কে কে বুঝছো? কে কে বুঝছো বলো, কথা বলো, এটা মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। শেষ, আমাদের যা কিছু ছিল শেষ। এখন তোমাদেরকে কয়েকটা নমুনা সৃজনশীল দেখাবো, তোমাদেরকে কয়েকটা নমুনা সৃজনশীল দেখাবো আমাদের কম্প্যাক্ট সিরিজ বইয়ের সৃজনশীলগুলা। ঠিক আছে, একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে। শোনো, যাদের কাছে কম্প্যাক্ট সিরিজ বই নাই অসুবিধা নাই, তোমাদের কাছে অন্তত বোর্ডে আসা সৃজনশীলগুলো আছে না? এই তোমরা এতদিন ধরে অ্যাটলিস্ট কোনো একটা বই তো কিনছো, যে বই কিনছো সেখানে বোর্ডে আসা সৃজনশীল তো আছে। মিনিমাম 15টা বা 20টা সৃজনশীল সলভ করো কে কে আজকে ক্লাসের পর? একটু বলো। শোনো ভাইয়া, একটু শোনো, একটু শোনো। আজকে ক্লাসের পর নিজে যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে পারবে না। কারণ কি জানো, পরীক্ষা আসবে কেমনে? একই সাথে টেবিল, তার মধ্যে লিস্টিং, বা টেবিলের মধ্যেই রেফারে হাইপারলিঙ্ক, বা টেবিলের মধ্যে ইমেজ। একটু প্র্যাকটিস করে যাইতে হবে নিজে। মিনিমাম 15টা সৃজনশীল কে কে করবা বলো? যাদের কাছে আমাদের কম্প্যাক্ট সিরিজ বইটা আছে, তোমরা কম্প্যাক্ট সিরিজ বইয়ের যে সৃজনশীলগুলো ওগুলো সলভ করবা। আর যাদের কাছে নাই, তোমরা অন্য যে কোনো বই থেকে ধরো বোর্ডে আসা সৃজনশীলগুলাই করবা। মিনিমাম বোর্ডে আসে সৃজনশীল 20টা, 15টা কম হয়ে যাবে। কম্প্যাক্ট সিরিজ বই থেকে করলে আসলে 15টা এনাফ, কারণ এখানে তো মিক্স করা আছে। বাট কম্প্যাক্ট সিরিজ বই ছাড়া যদি অন্য বই থেকে করো মিনিমাম 20-25টা করবা। প্র্যাকটিস না করে গেলে কিন্তু পরীক্ষা পারবে না। আর কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন একটু মুখস্থ নির্ভর করে শিখতেই হবে। দেখো ভাইয়া, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো তুমি যেই বই পড়ো না কেন, বা আমাদের প্র্যাকটিস শিটেও দেওয়া আছে, বা আমাদের কম্প্যাক্ট সিরিজ বইও আছে। দেখো, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এই দুটার জন্য আমাদের প্র্যাকটিস শিট, আজকে ক্লাসে হচ্ছে প্র্যাকটিস শিট আপলোড হয়ে যাবে, ওখানেও দেখবা পর্যাপ্ত জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। আবার ধরো কি বলে যে আমাদের কম্প্যাক্ট সিরিজ বই, ওখানেও পর্যাপ্ত জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। তুমি জাস্ট এখান থেকে পড়ে নিলেই হবে। আর এমসিকিউর জন্য একবার রিডিং কে পড়বা বলো? এমসিকিউর জন্য তুমি যেই বইটা পড়তেছো একবার রিডিং না পড়লে ভাই জ্ঞানমূলক মুখস্থ উপরে এমসিকিউ কমন ফেলানো সম্ভব? ভাইয়া দেখো, ধরো আইসিটি ভর্তি পরীক্ষার, সরি ভর্তি পরীক্ষার না, আইসিটি এইচএসসি পরীক্ষার যদি এমসিকিউ দেখো, ধরো আইসিটি এইচএসসি পরীক্ষার এমসিকিউ, ধরো এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে 5টা, তার মধ্যে 5টার মধ্যে 3টা-4টা নর্মাল, যে তোমাকে ক্লাসে যা কিছু পড়াইছি এগুলো থেকে আসবে, যে কোন টেক কেন ইউজ করা হয়, এই সমস্ত প্রশ্ন। কিন্তু বাকি 1টা বা 2টা এমসিকিউ আসবে মুখস্থ, যে অমুকটা কত সালে আবিষ্কৃত হয়েছে, অমুক কালারের জন্য কি ইউজ করতে হয়, অমুক, এলো মুখস্থ নির্ভর প্রশ্ন। তো ওগুলোর জন্য একবার বোর্ড বইটা রিডিং পড়বা। এই তোমরা কি বোর্ড বইটা রিডিং পড়ছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আগে দাঁড়াও 2টা সৃজনশীল দেখি। এই ছুটি দিয়ে দিব, একটু একটু 2টা সৃজনশীল দেখে যাও। যারা বলতেছে ছুটি দিয়ে দেন শেষ,
একটু দাঁড়াও, 10টা মিনিট দেখে যাও কয়েকটা সৃজনশীল, সবচেয়ে বাছাইকৃত 5টা সৃজনশীল একটু দেখো, একটু থামো। আগে বলো উদ্দীপকের চিত্র 1 গ আর ঘ দেখো, আর ক আর খ নিজেরা পড়ে নিবা। আমি তো অনেক কিছু দেখাইছি। এই ওয়েবসাইট পাবলিশিং কি, একটা ওয়েবসাইট পাবলিশ করা, সার্ভারে রেখে সেটা পাবলিশ করতে হয়। তারপরে একটি নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার আইপি অ্যাড্রেস আলাদা কেন ব্যাখ্যা করো। রিডিং পড়াই ফেলছি, জাস্ট নিজে একটু ক আর খগুলা বুকির সংজ্ঞা লিখতে হবে, বইয়ের মধ্যে যেভাবে আছে এবার রিডিং পড়ে নিবা, নাহলে ইচ্ছা মতো বানায় নিকলে অনেক সারা নাম্বার লিখে না। বলো চিত্র 1 দেখে বলো এই কাঠামোটা কি, প্রত্যেকটার সাথে কানেক্টেড, এই কথা বলো। প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সাথে কানেক্টেড, এর নাম কি? হ্যাঁ বলো, প্রত্যেকটার সাথে কানেক্টেড কি? নেটওয়ার্ক। ভেরি গুড, নেটওয়ার্ক। তো এটা কাঠামো ব্যাখ্যা করো। 4টা কাঠামো ছিল, মনে আছে? এটা ছিল ট্রি বা হায়ারার্কিক্যাল, এটা ছিল লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, এটা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড, এটা হচ্ছে হাইব্রিড। প্রত্যেকটার মিনিমাম 7-8 লাইন ব্যাখ্যা প্রত্যেক বই আছে, রিডিং পড়ে নিবা। কোনটার কাজ কি, কোনটা কখন ইউজ করা হয়, কোনটা বেশি সুবিধাজনক, এগুলা কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে। এরপরে বলো উদ্দীপক 2 এর ওয়েবসাইটকে মানে ওয়েব পেজকে প্রতিষ্ঠানের জন্য HTML কোড, এই দেখো। এখন বলো প্রথমে একটা কি আছে, বক্স। এই বক্সটা মানে কি? টেবিল। দেখো ভাইয়া, ওয়েট, খেয়াল করে দেখো, যখনই তুমি একটা বক্স দেখবে এটা কি? টেবিল না? এই বলো এটার জন্য কি দিতে হবে? টেবিল ট্যাগ। একটু দেখো, আমি প্রথমে দেখাই দিই, ওয়েট। দেখো এই যে টেবিল, ওই যে দেখো এই যে উদ্দীপক চিত্র 2 এ এই ওয়েব পেজটা প্রদর্শনের জন্য এটা টেবিল। টেবিলের জন্য কি দিতে হবে? টেবিল ডাটা মানে টেবিল ট্যাগ। তো বর্ডার, এই প্রথমে কিন্তু বডি, প্রথমে কি? বডি, টেবিল, বর্ডার দেখো 1, সেল স্পেসিং 0। একটু দেখাই দিই, একটু দেখাই দিই। এই আসো তোমরা নাকি চলে যাচ্ছ? যে নিজেরাই প্র্যাকটিস করে ফেলবো ভাই, আপনার দেখাইতে হবে না, অত বেশি কনফিডেন্ট। একটু দেখা যাও, মিক্স করা থাকবে কিন্তু, মিক্স করা থাকবে। দেখো এই যে 0। এইবার বলো টেবিল ট্যাগ নিলাম, বলো টেবিলের মধ্যে তুমি যাই কিছু লিখো, বলো এখানে কয়টা সারি কয়টা কলাম? একটা সারি একটা কলাম। দেখো এখানে কিন্তু একটাই সারি একটাই কলাম, আলাদা করে কোনো সারি কলাম নাই। তাহলে জাস্ট শুরুতে কি দিবা? টিআর টেক। ওয়েট, টিআর টেক ধরো, ওয়েট ধরো টিআর টেক ক্লোজ লাস্টে। ওয়েট, আমি একদম লাস্টে খালি করে রাখি, লাস্টে কি? টেবিল টেক ক্লোজ। ওয়েট ভাই, এটা জিনিস দেখো, খুবই চমৎকার সুন্দর জিনিস। তোমাকে আমি যা কিছু পড়াই ফেলছি, এখন তুমি এগুলো নিজে নিজেই পারবা। খালি কিছু জিনিস খেয়াল রাখা লাগবে, যেখানে একটাই রো আছে তাহলে একটা টিআর টেক নিলেই হচ্ছে। লাস্টে কি? লাস্টে টেবিল টেক ক্লোজ। ওয়েট, লাস্টে বডি টেক ক্লোজ। দেখো এইবার এখানে তুমি লিখবা এই লিস্টটা বানানোর জন্য। এখন আমাকে বলো শুরুতে সাবজেক্ট লিস্ট আন্ডারলাইন করা। ওয়েট, শুরুতে ধরো, শুরু থেকে এটার প্যারাগ্রাফ টেক ধরো, কিছু নাই মানে প্যারাগ্রাফ টেক সাবজেক্ট লিস্ট, এই আন্ডারলাইন করে, এই দরকার নেই তো, আন্ডারলাইন আছে তো, আন্ডারলাইন টেক নিলেই হবে। ওয়েট, শুরুতে আন্ডারলাইন টেক সাবজেক্ট লিস্ট। আচ্ছা এই ওয়েট, দূর ভুল হয়েছে তো, টেবিল রো এর পরে তুমি যাই লিখো না কেন সেটা টেবিল ডাটা টেকের মধ্যে লিখতে হবে তো, দূর। এই দেখছো এই জিনিসগুলো মনে থাকবে না কিন্তু। টেবিল ডাটা ধরো, এখানে টেবিল ডাটা ক্লোজ। দেখো ভাইয়া, তোমার যদি জায়গা না থাকে, ধরো পরীক্ষা হলে এত জায়গা নাই, পরীক্ষা হলে জায়গা না থাকলে তুমি এভাবে লিখবা, আগে টেবিল ডাটা ক্লোজ, তারপর টেবিল ধরো নিচে যাইতে থাকো, নিচে যাইতে থাকলে তো একদম অনেক জায়গা লেগে যাবে। তো তুমি তখন এইভাবে লিখতে পারো যে সবার আগে ক্লোজ হবে টেবিল ডাটা, কারণ যেটা লাস্টে শুরু হচ্ছে সেটা আগে শেষ হবে, ওই ব্র্যাকেটের মতো। তারপর টেবিল রো, তারপর টেবিল, তারপরে বডি। আচ্ছা এবার দেখো, তুমি এখানে একটাই রো একটাই ডাটা আছে, মানে একটাই বক্স আছে। তো তুমি ধরো এখানে একটাই সারি, যখন তুমি বক্স মানে টেবিল দেখতেছো অবশ্যই টেবিল ট্যাগ নিতে হবে। তারপরে কি? একটা টেবিল রো। তারপরে তুমি এখানে যাই ইনপুট দিবা সেটা কার মধ্যে? টেবিল ডাটা। এইবার তুমি এখানে আগে কি লিখলে? আন্ডারলাইন। দেখো সাবজেক্ট লিস্ট আন্ডারলাইন ধরো। ওয়েট, এখানে লিখে আচ্ছা এখানে একটা জায়গা রাখি, আন্ডারলাইন সাবজেক্ট লিস্ট আন্ডারলাইন টেক্সট শেষ। এইবার বলো 1 2 3 এটা কি? একটা অর্ডার লিস্ট। খেয়াল করে দেখো, অর্ডার লিস্ট এবং টাইপ কি? টাইপ 1 2 3। এটা না লিখলেও চলে, 1 2 3 তো অটোমেটিক থাকে, তাও লিখে দিই। টাইপ কি? 1 2 3 মানে 1 থেকে শুরু। তারপরে কি? লিস্ট আইটেম একটা কি? বাংলা ইংলিশ আইসিটি, বাংলা লিস্ট আইটেম ক্লোজ। তারপরে ইংলিশ, তারপরে আইসিটি। এটা কয়জনকে বুঝাইতে পারছি একটু দেখো তো। শেষ, বাংলা ইংলিশ আইসিটি। দাঁড়াও, এই যে লিস্ট আইটেম বাংলা, এই যে ইংলিশ আইসিটি।
এই মিক্স জিনিসগুলা পরীক্ষায় আসবে, কঠিন কিচ্ছু না, আমি তোমাকে সব পড়াই ফেলছি, তোমার খালি এখন ঠিক মতো লিখতে হবে বাংলাদেশ। এবং এগুলো বেশি করে প্র্যাকটিস করে না গেলে কিন্তু পরীক্ষায় গোলমাল লেগে যাবে। এখন তোমার কাজ হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা, আমি তোমাকে শিখাই দিছি, কাজ যা শেখানোর আমি তোমাকে শিখাই ফেলছি, এখন তোমার কি করতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। এই যে দেখো, তাহলে এই যে এবার ওয়েল টেক ক্লোজ মানে অর্ডার লাইন, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এই যে অর্ডার লিস্ট ক্লোজ, এই টেবিল ডাটা তো এখানে ক্লোজ করছি, তুমি টেবিল ডাটা তাহলে এখানে ক্লোজ করে ফেলো, টেবিল ডাটা এখানে ক্লোজ করে টেবিল ডোটা এখান থেকে শুরু করো, এটা তোমার ইচ্ছা কিন্তু। বলো কে কে বুঝছো? এইরকম মিক্স দেখো, যখন তুমি দেখবে একটা বক্স আছে, বক্স মানে টেবিল, তো টেবিল টেক নিতে হবে, এবং টেবিল টেকের মধ্যে তুমি যাই ইনপুট দাও সেটা একটা সারি, কোনো সারি নাই মানে একটা সারি আছে, একটা কলাম আছে, তো একটা সারি টিআর টেক, এই যে টিআর টেক শুরু, টিআর টেক ক্লোজ। এবং টেবিলের মধ্যে তুমি যে কোনো ডাটা যদি ইনপুট দাও সেটা যে আকারেই থাকুক, সেটা কি নিতে হবে, টেবিল ডাটা টিডি টেক, এই টিডি টেক। তারপরে মাঝখানে এই যে প্রথমটা কি আন্ডারলাইন সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট কি আছে, প্রথমটা দেখো আন্ডারলাইন আছে, আন্ডারলাইন আছে, তারপরে কি আছে, তারপরে দেখো যেটা কি একটা অর্ডার লিস্ট। এখন আমাকে বলো তো, তোমার দেখে কি মনে হচ্ছে এটা মাঝখানে আছে না বামে আছে, মাঝখানে আছে না বামে আছে লেখাগুলা, কিছু বুঝতেছো না, ধরো ধরো তোমার দেখে মনে হচ্ছে বামেই আছে, তো বামে থাকলে আলাদা করে কিছু লিখতে হবে না। ধরো তোমার যদি মনে হয় যে ভাই এই পুরা লেখাগুলা, যে ভাই এই পুরা লেখাগুলা যে একদম বামেই শুরু হয়েছে, তো অটোমেটিক টেবিলের মধ্যে যে কোনো ডাটা অটোমেটিক বামে থেকে শুরু হয়, কিছু না লিখলেও, মানে অ্যালাইন লেফট, লেফট অ্যালাইন লিখতে হয় না। আর যদি এরকম থেকে মনে হয় যে মাঝখানে আছে, সবগুলো মাঝখানে, তাইলে এই যে টেবিল ডাটা, ধরো ওয়েট, এইখানে তুমি যদি দেখো সেন্টার, তাহলে সবগুলো ঠিক মাঝখানে বসবে। তোমরা কি কথা বুঝতেছো? এটা কিন্তু তোমার দেখে ডিসিশন নিতে হবে প্রশ্ন দেখে। ধরো সেন্টার দিলা, সেন্টার, তোমার যদি কোনো কিছু দেখে বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি সেন্টার বসাই দাও, ওই জন্য নাম্বার কাটবে না, এই জন্যে নাম্বার কাটবে না। কে কে বুঝছো বলো? তোমার যদি দেখে মনে হয় বা এটা মাঝখানে আছে, এটা তো আসলে শোনো, এটা তো খুবই ছোট একটা জিনিস, যদি এরকম অনেক বড় একটা বক্স হয়, বড় বক্সের মধ্যে আসলে দেখে বোঝা যায় একদম বামে আছে নাকি মাঝখানে আছে নাকি ডানে আছে, ছোট একটা বক্সের মধ্যে একই ডাটা, এটা আসলে দেখা না বুঝতে পারলে তুমি সেন্টার দাও, লেফট দাও, তোমার ইচ্ছা, এগুলোর জন্য নাম্বার কাটবে না, এগুলোর জন্য নাম্বার কাটবে না। মেইন জিনিস হচ্ছে তুমি পুরো স্ট্রাকচারটা বোঝো কিনা, কে কে বুঝছো একটু বলো। এটার মেইন কাজ হচ্ছে তুমি স্ট্রাকচার বোঝো কিনা, স্ট্রাকচার বোঝো কিনা, এই আলাদা ডানে বামে, এই জন্য নাম্বার কাটবে না। আচ্ছা এইবার তোমরা একটা জিনিস বুঝতেছো, এই যে চারটা কাঠামো ছিল, ট্রি, লিনিয়ার, নেটওয়ার্ক বা ওয়েব বেসড, আর একটা হচ্ছে হাইব্রিড, এই চারটার ব্যাখ্যা যে পরীক্ষা আসতে পারে, ভাই এই চারটার ব্যাখ্যা তুমি যেই বই ফলো করো না কেন, প্রত্যেকটা বই এই চারটার ব্যাখ্যা আছে, প্রত্যেকটা বই এই চারটার ব্যাখ্যা আছে, কোনটা ভালো, অবশ্যই চারটার ব্যাখ্যা, চারটার পার্থক্য, এই পার্থক্যগুলো পড়বা, যখন তখন পরীক্ষায় প্রশ্ন এসে পড়তে পারে। আচ্ছা এইবার দেখো ওয়েট, এটা গেল, এইটা দেখো একটু ওয়েট, এই ক্লাস শেষ, দেখো এই দেখো একটা টেবিল, আগেরটার মতোই দেখো, একটা বক্স একটা টেবিল, একটাই রো একটাই টেবিল ডাটা, এটাও সেম, একটু খেয়াল করে দেখো ওয়েট, যখন তুমি দেখবা নর্মাল একটা বক্সের মধ্যে নর্মাল একটা বক্স আছে, তাহলে কি এটা সেম, এই যে এরকম এই টেবিল ডাটা এই পর্যন্ত সেম, তারপরে মাঝখানে তোমার যা লেখা সেটা লিখবা। আচ্ছা এইবার তোমরা বলো তো একটা জিনিস দেখো তো, এই মাঝখানে যে লেখাগুলো আছে দেখো তো, এটা একটু বড় এটা একটু ছোট, কি করবো বলো তো, দেখো এটা একটু মোটা, দেখে বোঝা যায় এটা একটু মোটা, এটা টেবিল হেডিং, এটাও একদম ছোট। আচ্ছা বলো তো, এটা যদি H1 এর মধ্যে লিখি এটা কত লিখবো? ভাইয়া দেখো এটা কিন্তু হেডিং আকারে আছে, হেডিং দেখো মোটা আকারে আছে, ধরো এটা বেশি মোটা, এটা এটা বেশি ছোট, এটা নর্মাল, এটা 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 কিন্তু নর্মাল দেখা যাচ্ছে, তো এটা নিবা H1 ওয়েট, হেডিং 1 নাম্বার হেডিং, এটা এটা একদম ছোট 6 নাম্বার নিবা, আর এটা তো নর্মাল, এটা প্যারাগ্রাফ টেক, বুঝছো? আর একটা জিনিস বলো, তুমি কি দেখে বুঝতেছো, এই যে এই লেখাটা একদম ঠিক মাঝখানে আছে, দেখো ডানেও যতটুকু জায়গা বামেও অতটুকু জায়গা, উপরেরটাও সেম নিচেরটাও সেম, দেখো ভাইয়া এই জিনিসটা এইবার খেয়াল করে দেখো, ওয়েলকাম আইসিটি ল্যাব, এটাও ঠিক মাঝখানে, দেখো ডানে একটু ফাঁকা বামে একটু ফাঁকা, এবং এটা দেখে তো আরো বোঝা যাচ্ছে একদম মাঝখানে আছে, এটা দেখে বোঝা যাচ্ছে ঠিক মাঝখানে, তাহলে এটাও কি যে সেম, যে টেবিল ডাটা এলাইন নিয়ে নেবা সেন্টার, কে কে বুঝছো, কে কে বুঝছো দেখো। এইবার তোমরা আমাকে বলো, এইটা যখন তুমি অ্যান্সার করবা, এখানে যদি তুমি সেন্টার না নেও নাম্বার কাটা উচিত না? এটা দেখে কি বোঝা যাচ্ছে যে সবগুলার বামে শুরু হয়েছে? বলো দেখো আগেরটা না, আচ্ছা ঠিক আছে, আগেরটা যদি মোটামুটি কোনো অ্যালাইনমেন্ট নাও নেও তাও তুমি ফুল মার্কস পাই যাবা,
কিন্তু এখানে বলো তো সবগুলা কি লেফট থেকে শুরু হয়েছে? সবগুলা লেফট থেকে শুরু হয় নাই। অবশ্যই টেবিল ডাটা শুরুতে তো টেবিল রো নিবা, টেবিল রো ক্লোজ। তারপর টেবিল ডাটা অ্যালাইনমেন্টটা অবশ্যই সেন্টার দিবা, নাহলে কিন্তু তোমাকে নাম্বার কাটবে। অবশ্যই সেন্টার দিবা। তারপর এটা নিলে H1, একজন বলছে ভাইয়া এটা H4 নিলে হবে না। দেখো ভাইয়া এটা কিন্তু নর্মাল ফন্টে চেয়েও ছোট। দেখো নর্মাল ফন্টটা হচ্ছে এইটা H2O2, দেখো এটা চেয়েও ছোট। তো ছোট বোঝানোর জন্য তুমি সবচেয়ে ছোট হেডিংটাই নাও, কনফিউশন রাখার দরকার কি? শোনো, তুমি যখন কোনো হেডিং ইউজ করবা, ধরো দুইটা হেডিং আছে, তাহলে হয় H1, বেশি বড় হলে H1, বেশি ছোট হলে H6, মাঝখানে এগুলো নেওয়ার দরকার কি? আচ্ছা এই যে দেখো চমৎকার একটা জিনিস, এই দেখো আবার একটা টেবিল, এই টেবিলের মধ্যে একটা রো, দুইটা কলাম। তোমার কিন্তু কলাম আলাদা করে নিতে হবে না, তুমি এটা নিবে একটা টিডি ট্যাগ, ওয়েট, একটাই রো, তুমি আগে টেবিল ট্যাগ নিবা, তারপর টি রো মানে টিআর টেবিল রো, তারপর এখানে এটা হচ্ছে একটা টিডি, এটা হচ্ছে আলাদা একটা টিডি। এই টিডি ট্যাগের মধ্যে একটা ডাটা নিবা, এই টিডি ট্যাগের মধ্যে একটা ডাটা নিবা, তাহলে অটোমেটিক কিন্তু দুইটা আলাদা আলাদা কি আসবে ভাই? তুমি একটা করে টিডি নিবা, একটা করে কলাম আসবে। আচ্ছা এইবার আমাকে বলো, এই যে বুক লেখাটা নিচে আছে, নিচে আনার জন্য কোন ট্যাগ বলো? নর্মাল অ্যালাইন নাকি ভি অ্যালাইন? নর্মাল অ্যালাইন নাকি ভি অ্যালাইন বলো? বুক, তুমি লেখাটা বুঝো। নর্মাল অ্যালাইন নাকি ভি অ্যালাইন? ভি অ্যালাইন বটম, ভি অ্যালাইন ভার্টিক্যালি অ্যালাইন, সবার নিচে আছে বটম। এরপরে তোমাকে বলছে এখানে এই যে কোড মোড লিখো, এগুলো তোমাকে শিখেছি। ধরো বুক, আরে বুক ডট জেপিজি ছবি অ্যাড করতে হবে, এই টিডি ট্যাগের মধ্যে ছবি অ্যাড করার জন্য কি করতে হবে? ইমেজ ট্যাগ, ইমেজ সোর্স, এসআরসি, ইনভার্টেড কমার মধ্যে নাম কি বুক ডট জেপিজি, তারপর ইমেজ, এটা তো একটা শুধুমাত্র কি এমটি ট্যাগ। এগুলা পারতে হবে, আগে চেষ্টা করবা। এগুলা কিন্তু আমাদের কম্প্যাক্ট সিরিজ বইয়ের, আমি কম্প্যাক্ট সিরিজ বইয়ের মধ্যে সৃজনশীল আছে 20টা, এই অধ্যায়ে 15টা সলিউশন সহ, বাকি 5টা প্র্যাকটিস। আমি এখান থেকে বাছাইকৃত সবচেয়ে ইম্পর্টেন্ট 6টা সৃজনশীল নিয়ে আসি। 6টা না 5টা? 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা। বলো তো এগুলো কে কে পারবা? বলো, এই যে এটা কে কে পারবা? এটা তো আজকে ক্লাসে পড়েছি এরকম, দেখো কে কে পারবা? দাঁড়াও একটা ইয়া দেখাই তোমাকে, টেবিল হেডিং আর নরমালি পার্থক্য দেখাই। এই যে দেখো, ওয়েট একটু দেখো, তোমরা জিনিস দেখো তো, এই যে টেবিলটা তোমরা কি দেখে বুঝতেছো? এই যে মান্থ, বিলস, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, এগুলো মোটা করে লেখা আছে। দেখো ভাইয়া, তোমাকে আমি বলতেছিলাম না যে একটা টেবিল ডাটা নরমাল ফন্ট আর টেবিল হেডিং মোটা করে থাকলে, দেখো এই যে মান্থ, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, বিলস, এই ডাটাগুলো নিবা টেবিল হেডের মধ্যে। কে কে বুঝতে তো? এই যে হেড মোটা করে আছে, দেখো এই যে। আর যেগুলো নরমাল ফন্ট, এই যে নরমাল ফন্ট, এগুলো নিবা টেবিল ডাটা। কে কে বুঝছো? এবার আমাকে তোমরা বলো, তুমি আমাকে বলো, মান্থ এটা থেকে কি মনে হচ্ছে? এটা কি সেন্টারে আছে নাকি বামে আছে নাকি রাইটে আছে বলো তো? দেখো মান্থ, বিলস, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, এই প্রত্যেকটা হেডিং সেন্টারে মনে হচ্ছে না? তো কেউ যদি অ্যালাইন উল্লেখ না করে নাম্বার কাটা উচিত না? তোমরা বলো, খেয়াল রাখবা এই প্রত্যেকটা হেডিং দেখো একদম সেন্টার অ্যালাইন। তো তুমি যখন এই যে প্রথম রো, এই প্রত্যেকটা কি সেন্টার অ্যালাইন, একদম রো এর মধ্যে, টেবিল রো এর মধ্যে লিখে হলো, যেহেতু এখানে অ্যালাইন লিখে হলো, অ্যালাইন টেবিল রো, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, যেহেতু প্রথম রো এর প্রত্যেকটাই সেন্টারে আছে। তো দ্বিতীয় রো ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস সবগুলাই সেন্টার। তো প্রত্যেকটা রোতে যেহেতু একই জিনিস, মানে একটা রো এর সবগুলো ডাটাতে সেম হলে তুমি টেবিল রো এর মধ্যে অ্যালাইন লিখে ফেলো। আচ্ছা ঠিক, এইবার বলো ঠান্ডা মাথায়, এই যে 3 নাম্বার, দেখো এটা গেল 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রোতে জানুয়ারি আছে বাম পাশে, এটা কিন্তু বাম পাশে অ্যালাইন, আর এই ডাটাগুলোর সেন্টার অ্যালাইন। তাহলে এইবার কি একবারে রো এর মধ্যে অ্যালাইন সেন্টার লিখলে হবে নাকি আলাদা আলাদা লিখতে হবে বলো তো? এবার কি একবার লিখলে হবে? দেখো এই যে 3 নাম্বার রো, জানুয়ারি লেফট অ্যালাইন বামে আছে, 809, 600, 850 এগুলা সেন্টার। তো এইটার মধ্যে টেবিল রো এর মধ্যে একবারে অ্যালাইন লেখা যাবে না, টেবিল রো ক্লোজ করতে হবে, তারপর টেবিল ডাটা, এটার বেলায় লিখতে হবে লেফট অ্যালাইন, এটার বেলায় সেন্টার, এটা বেলায় সেন্টার, এটা বেলায় সেন্টার, ঠিক আছে? এটার বেলায় সেম একই আছে, ফেব্রুয়ারি টেবিল ডাটা, এটা লেফট, এটা সেন্টার সেন্টার সেন্টার। আর লাস্টে এই যে সারিটা, এটা 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 5 নাম্বার সারি, শুধুমাত্র কি এটা একটাই আছে ডাটা, এবং সে কয়টা কলাম দখল করছে? 1টা 2টা 3টা 4টা, মোট 4টা কলাম সে দখল করছে। দেখো 1 2 3 4, কল স্পেন 4, এটা হবে কল স্পেন 4 এবং সেন্টার অ্যালাইন। আর এই বিলস দখল করছে 1টা 2টা 3টা কলাম। বুঝতে পারছো? কে কে বুঝছো? এগুলা নিজেরা লিখবা, আগে লিখে তারপর HTML অনলাইন এডিটরে গিয়ে চেক করবা।
HTML অনলাইন এডিটরে গিয়ে চেক করবা। তো এই ছিল ঘটনা। এইবার আমাকে বলো, এই জিনিসটা একটু কনফিউজিং হইতে পারে, আমি এই যে এখানে দেখাই দিচ্ছি। দেখো এই যে দুইটা ওয়েব স্ট্রাকচার, বলো তো কোনটা কি? আগে বলো, এখানে কি কোনো নেটওয়ার্ক আছে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লাগানো, বা হাইব্রিড আছে? নাই। দেখো এই যে দুইটা স্ট্রাকচার, এখানে কোনো ওয়েব স্ট্রাকচার নাই, মানে ওয়েব লিঙ্ক নাই, মানে নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক হওয়ার জন্য কি প্রত্যেকের সাথে প্রত্যেকটা কানেক্টেড থাকা লাগে? নাই। হাইব্রিড আছে না, একটা হবে ট্রি, একটা হবে লিনিয়ার। বাকি দুইটার মধ্যে বলো তো কোনটা লিনিয়ার কোনটা ট্রি? কোনটা লিনিয়ার কোনটা ট্রি? এই যে এটা হচ্ছে ট্রি, এটা হচ্ছে ট্রি। কেন? দেখো এই যে মেইন হোম পেজ, এটা হচ্ছে মেইন। ট্রিতে কি থাকে? মেইন হোম পেজ। এখান থেকে দেখো তিনটা পেজ, তিনটা শাখা আসছে। তারপরে এখান থেকে আরো দুইটা গেছে, ধরো এখান থেকে আরো দুইটা বার হইতে পারে, এখান থেকে আরো তিনটা বার হইতে পারে। মেইন হোম পেজ থেকে এইদিকে 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 যাচ্ছে, এটা ট্রি। আর প্রথমটা কিন্তু লিনিয়ার, দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, একটা থেকে আরেকটা। এবং লিনিয়ারে যখন দেখবে এরকম চিহ্ন আছে, যে এরকম একটা থেকে আরেকটা, বুঝতে পারো যে এখান থেকে তুমি এখানে যেতে পারো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে ব্যাক করতেছো। মনে করো এটা ধরো ফার্স্ট পেজ, তুমি এইটা ফার্স্ট পেজ ধরো, এটা ফার্স্ট পেজ ধরো, ইচ্ছা ধরো এটা ফার্স্ট পেজ ধরো, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এইভাবে যাইতে হবে। অথবা ধরো ফোর্থ থেকে থার্ড, থার্ড থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে ফার্স্ট। মানে যেই কাঠামোতে ধরো প্রথম পেজ থেকে ফার্স্ট, তারপরে সেকেন্ড পেজ, তারপরে থার্ড পেজ, তারপরে ফোর্থ পেজ, অথবা তারপর লাস্ট পেজ, এভাবে যাইতে হয়। সেটা কি লিনিয়ার? এটা কিন্তু লিনিয়ার। তুমি চিন্তা করো, এটা এখানে দেখা যে কথা, এখানে দেখা কি কথা? তুমি আবার ভয় পাও না। দেখো এই দেখো, এইটা এখানে দেখা যে কথা, এখানে দেখা কি কথা? তুমি চিন্তা করো যে এখান থেকে এখানে আসতেছে, আবার তো এখান থেকে এদিকে যাচ্ছে, বা ধরো এদিকে যাচ্ছে। বুঝছো? ধরো এই যে এই বক্সটা, অনেকে কনফিউজ হয় কি দেখে ভাবে এটা মনে হয় ট্রি। না, তুমি এই বক্সটা এখানে দেখা যে কথা, এখানে দেখাতে এই কথা, তাই না? তুমি চিন্তা করো যে এখান থেকে এখানে আসতেছে, তারপর এখানে 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 দেখা একরকম, তারপর এখানে 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 এখানে, এগুলো হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এটা ট্রি, এটা লিনিয়ার। এই দুটার মধ্যে কিন্তু কনফিউজ হওয়া যাবে না ভাইয়া। বাকি দুটার মধ্যে কনফিউশনের কিছু নাই। হাইব্রিড, হাইব্রিডের মধ্যে তো কনফিউশনের কিছু নাই, কারণ ট্রি, লিনিয়ার অথবা নেটওয়ার্ক, এই তিনটা মিলেই তো হাইব্রিড। তো নেটওয়ার্কে কি একটার সাথে একটা মিক্স, সবগুলো একটার সাথে একটা মিক্স হয়ে থাকে। তো এই দুটার মধ্যে কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা বলো, এইটা কে কে পারবে এবার? দেখো এই যে কম্পালসারি, অপশনাল, এগুলা মোটা করে দেওয়া আছে, তাহলে এগুলো নিব টেবিল হেডিং, আর বাকিগুলো সবগুলো টেবিল ডাটা নর্মাল। বুঝতে পারছো? এবার লাস্ট এই দেখো, এই যে টেবিল, দেখো এ আর বি, এ আর বি মোটা করে দেওয়া আছে। মোটা করা মানে বোল্ড, মানে কি হেডিং, টেবিল হেডিং। তারপরে এখানে একটা লোগো অ্যাড করতে হবে। এই যে দেখো ছবি, এই দেখো কি চমৎকার জিনিস। বলো এই যে টিডি, এই টিডি ট্যাগ, এই ডাটার মধ্যে যখন নিব তখন একটা লোগো ইউজ করতে হবে। তো লোগো ইউজ করার জন্য কি, লোগো বসানোর জন্য, ছবি বসানোর জন্য ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ সোর্স ইকুয়াল টু এটা লোগো ডট জেপিজি। তারপর অল্টার, এটা অল্টার দিয়ে বলে দিতে পারো, যদি একটা ছবি যখন অ্যাড করবা অটোমেটিক একটা অল্টার দিয়ে দেবা, যে যদি লোড না হয় অল্টার নাম দিলে লোগো, যে লোড হয় নাই লোগো নাম থাকবে, শেষ। আর এই লেখাটা কে কে পারবা বলো তো? একটু দেখো, এটা কে কে পারবা লিখতে পারবা? কুইক, কুইকটা বোল্ড, ব্রাউনটা ইটালিক, ফক্সের নিচে আন্ডারলাইন, জাম্প ওভারটা ডিলিট করা মানে স্ট্রাইক করা, তার লেজি ডগ হচ্ছে পাওয়ার, দেন হচ্ছে এটা সুপারস্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট, প্রে টু লাইন আন্ডারলাইন করা। এবং একটা লাইন থেকে পরের লাইনে যাইতে হলে কোন ট্যাগ বলো তো? আচ্ছা ওয়েট, আমাকে বলো, ধরো এই লাইনটা লেখা শেষ, তাহলে পরের লাইনে যাওয়ার জন্য দেখো এটা নর্মাল একটা প্যারাগ্রাফ, তুমি এটা নর্মাল প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবা। তো যখন তোমার এই লাইনটা শেষ হবে, নতুন লাইনে যাওয়ার জন্য কোন ট্যাগ ইউজ করতে হবে বলো? বিআর ট্যাগ। এই মনে আছে? বিআর ট্যাগ, লাইন ব্রেক। যখন তুমি নর্মাল, নর্মাল প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে তুমি যদি লিখতে থাকো, আলাদা নতুন লাইন ক্রিয়েট হবে না। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নতুন লাইন ক্রিয়েট করার জন্য ধরো এই যে ফক্স পর্যন্ত শেষ, এটা বিআর ট্যাগ নিবা। তারপর ডক পর্যন্ত শেষ, এখানে আরেকটা বিআর ট্যাগ। ধরো ফক্স পর্যন্ত শেষ, নতুন লাইনে যাওয়ার জন্য আরেকটা বিআর ট্যাগ। তারপরে ফল, ফল পর্যন্ত শেষ, আরেকটা বিআর ট্যাগ। এভাবে নিচে নিচে আসবা। আর আমরা যখন এই যে এরকম করে, ধরো তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমরা যখন লিস্ট করি, এই যে এখানে ধরো তোমাদের কি মনে আছে, যখন আমরা লিস্ট করি ধরো বাংলা, ইংলিশ, আইসিটি, তখন কিন্তু আলাদা করে বিআর ট্যাগ নিতে হয় না। কেন জানো বলো তো? দেখো এখানে আমরা লিস্ট করছি, দেখো লিস্টে পরে কি আমরা আলাদা বিআর ট্যাগ নিছি? নেই নাই। যখন প্যারাগ্রাফ ট্যাগ, বলো তো কেন নিতে হয় না বলো তো? যখন তুমি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে করবা, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে অলওয়েজ নতুন লাইনে যাওয়ার জন্য বিআর ট্যাগ লাগবে। কিন্তু আমরা যে টেবিল পড়তেছি, দেখো যখন আমরা টেবিল ডাটা নেই, ধরো টেবিল ডাটা, সেখানে কোনো নতুন লাইনের জন্য, সেখানে তো নতুন লাইনের জন্য বিআর ট্যাগ দিতে হয় না। বলো তো কেন? দেখো এই যে দেখো টেবিল ডাটা ট্যাগ, এটার পরে তো নতুন লাইন আসার জন্য কোনো বিআর ট্যাগ নাই।
কিংবা লিস্টের জন্য যখন আমরা লিস্ট বানাইছি কই লিস্টে কই লিস্টের জন্য তো কোনো বিআর ট্যাগ দিতে হয় না, কারণ কি এগুলো অটো কাজ করে। ভেরি গুড। এই যে লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম ট্যাগ মানে কি, তুমি লিস্টটা যেখানে শেষ পরেরটা নতুন লাইনে অটোমেটিক শুরু হবে। ধরো এই যে লিস্ট তুমি এটা বানাচ্ছ মানে এই যে লাইনটা লিখছো সে পুরাটা একাই দখল করে ফেলবে, সে এখানে আর কোনো কিছু বসতে দিবে না। তো নতুন করে যখন তুমি কোনো একটা লিস্ট আইটেম ট্যাগ নিচ্ছ সে অটোমেটিক নিচে নেমে যাবে। বা ধরো এই যে টেবিল ডাটা, ধরো এই যে টেবিল ডাটাতে খেয়াল করে দেখো, ধরো এই যে টেবিল ডাটাতে তুমি কি লিখছো, এই যে ওবি লিখছো, তো ওবি লিখছো সে পুরাটা দখল করে ফেলবে। বা এখানে ম্যাথ সে পুরাটা দখল করে ফেলবে অটোমেটিক। পরে তুমি যখন কিছু নিবা সে নিচেই আসবে, এখানে আলাদা করে বিআর ট্যাগ ইউজ করতে হয় না। তো লিস্টের ক্ষেত্রে আলাদা বিআর ট্যাগ লাগে না, টেবিলের ক্ষেত্রে আলাদা বিআর ট্যাগ লাগে না। তুমি যখন খালি প্যারাগ্রাফ ট্যাগগুলো লিখবা, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে তখন কি লাগবে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বিআর ট্যাগ লাগবে। আচ্ছা ওয়েট, শোনো, তোমরা নিজেরা তো বাসায় প্র্যাকটিস করবাই। এখন আমি এখানে 6টা সৃজনশীল দিছি, এই 6টা বাসার মধ্যে মিনিমাম গো আর কত জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো আমাদের প্র্যাকটিস শিটেই আছে। আমাদের এফআরবি কমপ্লেক্স সিরিজ বইয়েও আলাদা ক খ এর জন্য যা দেওয়া আছে মোর দেন এনাফ, প্র্যাকটিস শিটেও আছে, পড়তে হবে। আর গো এর জন্য আমি এখানে 5টা সৃজনশীল দিছি। এটা আমাদের কমপ্লেক্স সিরিজ বইয়ের সৃজনশীল 1 2 3 5 7 এবং 10, এই 5টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সরি 5টা না তো 6টা, এই 6টা কে কে পড়বা ভালো মতো, কে কে বলো। এই 6টা অবশ্যই, মানে এই 6টা একবারে মাস্ট। ভাইয়া তোমরা তো মিনিমাম 20টা সৃজনশীল একটা অধ্যায়ে মিনিমাম 20টা সৃজনশীল তো প্র্যাকটিস করা উচিত। তবে আমি তোমাদেরকে এই 6টা বললাম যে এই 6টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 6টা তোমার মিনিমাম 20টা করা উচিত। আমি সেই 20টার মধ্যে থেকে 6টা সিকিউ একদম বাছাই করে দিলাম যে এই 6টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? বাট তোমরা মিনিমাম কয়টা সৃজনশীল প্র্যাকটিস করবা, মিনিমাম 20টা, শেষ। এখন বলো আলাদা কইরা জ্ঞানমূলকের জন্য একটু রিডিং বোর্ড বইটা কে কে পড়বা। ভাইয়া বোর্ড বইটা এই ছিল আমাদের আজকে ক্লাস, বোর্ড বইয়ের পিডিএফটা দিয়ে দিছি ভাইয়া। জ্ঞানমূলক প্রশ্নের জন্য একটু মানে এই যে মুখস্থ নির্ভর প্রশ্ন এমসিকিউ, আইসিটি এমসিকিউ গত বছর কিন্তু ভালো কঠিন হয়েছে। তোমরা দেখবা 25টা এমসিকিউর মধ্যে 4টা 5টা ছিল এরকম এমসিকিউ যে একটা ডিরেক্ট মুখস্থ, এটা এই লাইন যে না পড়ে এ পরীক্ষা পারবে না, মুখস্থ করে না থাকলে পরীক্ষা পারবে না। তো এই জন্যে বোর্ড বইটা মাস্ট একবার ভালো মতো রিডিং করবা। এবং তুমি যে বইটা ফলো করো, তোমার কলেজে যে বইটা ফলো করে ওই বই থেকেও জ্ঞানমূলক কিছু প্রশ্ন এমসিকিউ অন্তত ভালো মতো পড়ার চেষ্টা করবা। আর আমাদের যে কমপ্লেক্স সিরিজ বইয়ের এমসিকিউগুলো আছে, কমপ্লেক্স সিরিজ বইয়ে আমরা বাছাইকৃত সবগুলো টাইপ এক করে দিছি। এবং কমপ্লেক্স সিরিজ বইয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাখ্যাগুলো। ধরো কমপ্লেক্স সিরিজ বইয়ে এই অধ্যায়ের এমসিকিউ আছে 150টা। এখন কথা হচ্ছে ভাই এই 150টা এমসিকিউ কি এনাফ? ভাই এনাফ বলতে তো কিছু না, এমসিকিউতে মুখস্থ নির্ভর প্রশ্ন আসলে এনাফ বলতে কিছু আছে না। তবে এই 150টা এমসিকিউ এর যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ব্যাখ্যা এত সুন্দর করে লেখা হয়েছে, দেখবা যে একটা প্রশ্নের ব্যাখ্যার মধ্যে 3টা প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো তুমি আসলে 150টা এমসিকিউ যদি ব্যাখ্যা সহ পড়ো, তোমার আসলে 450টা এমসিকিউ পড়া হয়ে যাবে। ব্যাখ্যাগুলো এরকম সুন্দর করে রিলেটেড ব্যাখ্যা সহ দেওয়া। তো এই ছিল কথা। তো আমি লেকচার দুইটা পার্টে নিছি, আমি এডিট করে একসাথে আপলোড দিয়ে দেবো ওয়েবসাইটে, ঠিক আছে? লেকচার দুইটা পার্টে নিছি। তো তোমরা তো পার্ট 1 দেখে ফেলছো, তো পরবর্তীতে যারা রেকর্ডেড ক্লাস দেখবা তোমাদের সুবিধার্থে আমি যেটা করব, লেকচার 2 এর পার্ট 1 এবং আজকে যতটুকু নিছে পার্ট 2, এই দুটো মিক্স করে এডিট করে একসাথে আপলোড দিয়ে দেবো না। তাহলে তোমাদের আর আলাদা করে 2টা পার্ট মনে হবে না, একটা পার্টেই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো যারা যারা আগে কখনো পড়ে নাই এই অধ্যায়টা, আমি একদম জিরো বেসিক থেকে টেনে দিচ্ছি, একটু বলো। এরকম যারা ছিল যে ভাইয়া আমি অধ্যায় 4 আগে কখনোই পড়ি নাই বা খুবই ভয় পাইতাম, এখন একটু কনফিডেন্স পাচ্ছ কিনা? ভাইয়া আমি যেই 6টা সৃজনশীল বাড়ির কাজ দিছি এগুলা সবচেয়ে কঠিন বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 6টা সৃজনশীল। তুমি এগুলা পারলে পরীক্ষা আরো বেশি সহজ আসে। শোনো কমপ্লেক্স সিরিজ বইয়ে আমরা বাছাইকৃত যে সৃজনশীলগুলো দিছি একটু বেশি, যেগুলো একটু হার্ডের মধ্যে ওগুলা দেওয়া আছে, যে সহজ আসলে তো তুমি পারবাই। ধরো তুমি প্র্যাকটিস করলে হার্ড, আসলে সহজ, তাহলে তো ভালো। কিন্তু যদি এরকম প্র্যাকটিস করাই সহজ, পরীক্ষা আসলে কঠিন, তাহলে তো ঝামেলা। তুমি দেখবা আমাদের এই কমপ্লেক্স সিরিজ বইয়ে যে 15টা সৃজনশীল, এগুলা কাইন্ড অফ হার্ড সৃজনশীলগুলোর মধ্যে থেকে বাছাই করা। কারণ তুমি হার্ডগুলো প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় সহজ আসবে। কিন্তু সহজ প্র্যাকটিস করে পরীক্ষায় হার্ড আসলে তো সর্বনাশ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।